সময় আগে স্বপ্নাদেবী হসপিটাল থেকে বাড়ি ফিরছেন। দিব্যি সুস্থ ভালো মানুষ হেঁটে হেঁটে বাড়ি ঢুকলেন। সোফায় বসে পাশেই এরিনা। এই 2 দিন এরিনাকে দেখতে পাওয়া যায়নি। কোথায় ছিল ঠিক জানা নেই বলে ভুল হবে, সেরকমভাবে কেউ এরিনার খোঁজ নেয়নি। মালেখা দেবী আজ ঘর থেকে বেরিয়েছেন প্রায় কটা দিন অনামিকার শোক কাটিয়ে। আজ ঘর থেকে বেরিয়েছেন, সেও স্বপ্নাদেবীর পাশে সোফায় বসে আছে। স্বপ্নাদেবীকে দেখে কেউ বলবে না আগের থেকে এতটা পরিবর্তন। কিছুদিন আগে যে এতটা শরীর খারাপ ভুগছেন সেটা দেখে বোঝার উপায় নেই। আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছে এবং এরিনার সাথে গল্প করছে। মালিকা, তোমার চোখ মুখ হঠাৎ এমন হয়ে গেছে কেন? একবারও তো আমাকে হসপিটালে দেখতে গেলে না। মামুনি, তুমি বোধহয় জানো না অনামিকা মারা গেছে। ওকে কেউ খুন করেছে, তার তদন্ত চলছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। তো মারা গেছে তো কি? অনামিকা মারা গেছে তো কি এমন হয়েছে তার জন্য তুমি আমাকে একে একবারও হসপিটালে দেখতে পর্যন্ত যাওনি? তুমিও বুঝি চাইছিলে আমি মরে যাই? আমার সেরকম কোনো মনোভাব ছিল না মামুনি, মন মেজাজ কিছুই ভালো ছিল না। আজ তুমি হসপিটাল থেকে এসেছো শুনে ঘর থেকে বেরিয়েছি। এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। অপুর বাবা মারা যাওয়ার পর কেউ আর সেরকম ভালোবাসে না যে থাকবো কোন আশায়। তা বেশ ভালো বলেছ। তোমার নামে তো অনেক সম্পত্তি লেখা আছে শুনেছি তো। সেরকম কোনো বাড়িতে চলে যাও নিজে আর নিজের ছেলেকে নিয়ে ভালো মতন করে থাকো। এখানেই বা পড়ে আছো কেন? আমি তো সেটাই ভেবে পাই না। তুমিও চাইছো মামুনি আমি চলে যাই? চাইবো কেন? চাইছি না, আমি বলছি এই যেমন ধরো এই না, আমার কথায় সে তার দেশের সমস্ত কিছু কাজবাজ ছেড়ে এখানে এসে বসে আছে। মেয়েটা হসপিটালে আমার কত যত্ন করেছে, এতটাই তো চেয়েছিলাম। আর তুমি একটা দিন আমার সাথে দেখা পর্যন্ত করতে যাওনি। আমি আজ বাড়ি এসেছি আর তুমি আজ বলছো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা। আমার খারাপ লাগলো তাই বললাম। মামুনি, তুমি ভুল বুঝছো। আমি সেরকম কোনো মালেখা দেবীর কথার মাঝে বাড়িতে কলিং বেল বেজে ওঠে। কথা বন্ধ করে মালেখা দেবী দরজা খুলে দেখে চোখের সামনে দুটো ছেলে দাঁড়িয়েছে। ছেলে বললে ভুল হবে, সেদিনের এক অফিসার এবং তার পাশে অজানা এক ছেলে দাঁড়িয়েছে। মালেখা দেবী দেখা মাত্র বললেন, স্যার আপনি আজও কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছেন বুঝি? না, আমি কিছু দরকারে এসেছি। ও আচ্ছা, ভেতরে আসুন। অমলবাবু এবং অনির্বাণ দুজনে ভেতরে আসে। এসে মালেখা দেবী তাদের বসতে বলে। অমলবাবু এবং অনির্বাণ দুজনে বসেন। মালেখা দেবী, স্যার কী খাবেন, চা নাকি কফি? না, কিছু খাবো না। মিস্টার সিংহানিয়াকে ডেকে দিলে ভালো হয়, উনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। কিছু কথা বলবেন হয়তো। কাজ ফেলে এসেছি বুঝতেই তো পারছেন। উপর থেকে রাজ নামতে নামতে বলে, আরে অফিসার, আই মিন সিআইডি অফিসার অমল চট্টোপাধ্যায়, আমার বাড়িতে এসে আপনার কাজের কথা মনে পড়লো। মিস্টার সিংহানিয়া, কী কথা বলবেন তাড়াতাড়ি বললে ভালো হয়। আসলে বা বুঝতেই তো পারছেন কাজের সময় বাইরে থাকাটা। আরে আরে, এত তাড়াহুড়ো করেছেন কেন? আপনার সাথে তোমার অনেক কথা আছে। এত তাড়াহুড়ো করলে হয় নাকি? আপনার ভাগ্নি বিয়ে দিয়েছেন, সেই সূত্রে তো আমি আপনার জামাই, ভাগ্নি জামাই। তো আপনার সাথে খোলাখুলি কথা বলতেই পারা যায়, তাই না? কথাটা শোনা মাত্রই অমলবাবু হক্কা পক্কা হয়ে যায়। রাজের দিকে তাকিয়ে পাশ থেকে স্বপ্নাদেবী বলে ওঠেন, ভাগ্নি জামাই বলতে কি বলছিস? আর ইনি কে? মালিকা দেবী বললেন, আরে ইনি হলেন সিআইডি অফিসার। অনামিকা যখন মারা গেছিল তখন ডিটেকটিভ হেড অফিসার এসেছিলেন। উনি হচ্ছেন সেই অমল চট্টোপাধ্যায়। কিন্তু ভাগ্নি জামাই? আমি ঠিক বুঝতে পারিনি মামুনি। অফিসার ভাগ্নি জামাই বলতে? রাজ বলে, আহ এত প্রশ্ন কেন? পাশ থেকে অনির্বাণ বলে, এত হেয়ালি না করে সোজাসুজি কথা বললে হয়। আমাদের এখানে অহেতুক ডেকে পাঠানো মানেটা কি? সোজা হিসাব, আপনাদের বাড়ির মেয়েকে আপনাদের সাথে পাঠানোর জন্য। অনেক তো ছলচাতুরি করে বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন। কী ভেবেছিলেন বুঝতে পারবো না, টের পাবো না? রাজ সিংহানিয়াকে ঠুনকো মনে করেন? মানুষ চড়িয়ে খাওয়া আমার অভ্যাস আছে, আর আমাকে আমার মতো বোকা ছেলেকে বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিলেন মিস্টার অমল চট্টোপাধ্যায়। আমি যদি ঘুরিয়ে এখন আপনার নামে কেস করি ব্যাপারটা কেমন হবে? কি বলছিস রাজ? আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। দিদুন, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে বারবার ঠকায়। কথাটা শুনে স্বপ্নাদেবী দুটো ফাঁকা ঢোক গেলে ক্ষণিকের জন্য যেন মনে হলো কথাটা স্বপ্নাদেবীকে কটাক্ষ করে বলছে। রাজ বলে, বর্ণতা? সে তো বর্ণতা নয়, সে হলো ডিটেকটিভ পিতৃষা চট্টোপাধ্যায়।
সামনে বসে থাকা অমল চট্টোপাধ্যায়ের ভাগ্নি এসেছিল আমাদের বাড়িতে বাবার মৃত্যুর ক্লু খুঁজতে। আরও হয়তো কিছু কাজ তাদের বাকি ছিল। কি এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে! কই সে মেয়ে? ছি 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 ছি! এত বড় মিথ্যে বলে দিনের পর দিন এই বাড়িতে থেকে গেছে। আমি তোকে আগেই বলেছিলাম রাজ, সতর্ক হ, ওই মেয়েকে ছেড়ে দে, এই মেয়েকে বিয়ে কর। তুই আমার কথা শুনিসনি, দেখছিস তো? ছি ছি ছি! এখন আমার লজ্জা করছে এটা ভাবতে, ওই মেয়ে দিনের পর দিন আমাদের বোকা বানিয়ে গেছে। কোথায় আমার বোন? ডাকুন, আমরাও এখানে আমার বোনকে ফেলে রাখবো না। অনেক তো হলো এ বাড়িতে বসে থেকে, ওর ভবিষ্যৎ অন্ধকার হোক এটা আমরা চাই না। ডাকুন পিতৃকে। বড়লোক বলে কি ভেবেছেন মাথা কিনে নিয়েছেন? আপনার না আছে কোনো ম্যানার্স বোধ, না আছে কোনো ভালো সংস্কার। আমার বোনকে এক মুহূর্তের জন্য আপনার সাথে থাকতে দেব না। ছলিয়ে বলিয়ে আমার বোনকে বিয়ে করছেন। কি ভেবেছেন সেই সংসার করতে দেব আপনাকে? মোটেও না। দাদু বলেছে আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না পিতৃকে। দাদুর কথায় বাইরে পিতৃ যায় না, আজ অবধি যায়নি। সেখানে আপনি কি জিনিস? রাজের চোয়াল শক্ত, মুখে কোনো কথা নেই, আর না আছে হাসি। বর্ণতা অপেক্ষা করছে, কিন্তু তার আসার নাম নেই। বর্ণতাকে আসতে না দেখে রাজ নিজেই বসা থেকে উঠে দাঁড়ায়। রাজ, তুই কোথায় যাচ্ছিস? মহারানীকে আনতে যাচ্ছি। রাজ সোজা হাঁটা ধরে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে সামনে যায়। ঘর বন্ধ করা, ভিতর দিকে ধাক্কা দিয়ে কোনো কাজ না। কি নাটক শুরু করলে? দরজা খোলো, তোমার বাড়ির লোক এসেছে নিয়ে যেতে। কি হলো, কথা কানে যাচ্ছে না? ভেতর থেকে কোনো সাড়া নেই। দরজা খোলো। কি বাচ্চাদের মতো লক করে বসে আছো? আমি কি দরজা ভাঙবো? আমি বাচ্চাদের মতো করছি না, আপনি করছেন বাচ্চাদের মতো ব্যবহার। আমি তো বলছি ভুল হয়েছে। আমি কি আপনার কোনো ক্ষতি করছি বলুন? এই বলছেন আমাকে ভালোবাসেন, আবার এই আমাকে আপনার থেকে দূরে করে দিচ্ছেন। আপনার ভালোবাসা হচ্ছে না, এটা ছেলে খেলা। তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে আমি ইচ্ছুক নেই। দরজা খোলো আর বাড়ি যাও। তোমার এই নাটক নিতে পারছি না, ইরিটেট লাগছে। তোমার এসব ন্যাকা কান্নায় আমার কিচ্ছু হবে না। আমার মনের এক কোণে তুমি গলাতে পারবে না। তাই ভালো কথা বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি চাই না কোনো রকম মিথ্যাবাদী আমার বাড়িতে থাকুক। ভেতর থেকে বর্ণতা দরজা খুলে দিতে রাজ ঘরে ঢুকে বর্ণতার হাত ধরে কিছুটা টেনে বলে, চলে যাও, আর কখনো তোমার এই মুখ আমাকে দেখাবে না। বর্ণতা প্রচণ্ড কষ্টে বুকে চেপে রেখে রাজের দিকে মায়া মায়া চোখে তাকিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনার কষ্ট হচ্ছে না? আপনার আপনার বর্ণতাকে নিজ হাতে বাড়ি থেকে বার করে দিতে আপনার বুক কাঁপছে না? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আপনি বুঝতে পারছেন আমি পারছি না আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না বলুন তো? আমি যেটা করছি সেটা মানছি, আমি অন্যায় করছিলাম। তখন আপনার কাছে লুকোচুরি করা ঠিক হয়নি, কিন্তু একবার ভাবুন তো, যদি লুকোচুরি না করতাম তাহলে কখনো আপনার সাথে আমার দেখা হতো? কখনো আপনি আমাকে ভালোবাসতেন আর কখনো আমি আপনাকে ভালোবাসতাম? আমার এতটা কাছাকাছি আসতাম? আসতাম না তো। আমাকে এখনো চিনতেই পারো না তুমি। আমি আগেও বলছি, এখনো বলছি, মিথ্যাবাদীদের আমি ঘৃণা করি। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চলে যাও সসম্মানে নিজের বাড়ি ফিরে যাও। হ্যাঁ, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো আমি। আমি চাই না আমার জীবনের সাথে কোনো মিথ্যাবাদী নারী জড়িয়ে থাকুক। আর তাছাড়া আমি এই দেশে থাকবো না, ইন্ডিয়া থেকে আমি বাইরে চলে যাব। তো আমি চাই না আমাদের সম্পর্কটা এরকম একটা সুতোয় জোরজবস্তি ধরে টিকিয়ে রাখতে। বর্ণতা নিজের হাত ছাড়িয়ে রাজের কোমরে জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জন্য দেশ ছাড়বেন? আমি কি এমন ভুল করছি? ভুল তুমি করনি, ভুল আমি করছি তোমাকে ভালোবেসে। ভুলতে কষ্ট হবে, বাট আমি ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু তুমি কি জানো, তোমার মামা আর তোমার দাদু, তোমার আত্মীয় স্বজন কখনোই চায় না আমার সাথে তোমার সম্পর্ক থাকুক। আমার সাথে তোমার সম্পর্ক থাকুক তারা চায় না। তারা চায় না তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখো। অন্তত তুমি তাদের কথা ভেবে নিজেই ডিসাইড করো কী করবে। আপনি বুঝতে পারছেন না কেন? ভালো, আমিও আপনাকে বেসেছি, সংসার করব আমি, থাকবো আমি আপনার সাথে। কে কী বললো, কে কী ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে ছাড়ো, এতই যখন সংসার ভালোবাসো, আমাকে তোমার দাদুকে বলতে পারবে আমার সাথে সংসার করবে, আমার সাথে থাকবে? সেই কথা বলতে পারবে তো? তোমার মামার সামনে দাঁড়িয়ে আমার হাতে হাত রেখে বলতে পারবে তো আমায় তুমি ছাড়তে পারবে না? বলতে পারবে কি যে আমার সাথে জীবন শেষ পর্যন্ত পাড়ি দিবে? সেই সাহস আছে তোমার? বনতা চুপ করে থাকে, রাজের কোমর ছেড়ে দেয়। রাজ বাঁকাশে বলে, আমি জানতাম পারবে না, পারবে না, চলো, বলে হাতটা চেপে ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে থাকে। রাজের
হাত মুঠোয় বর্ণতার হাত এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসে নিচে নামতে সোফায় বসে থাকা নিজের মামা আর অনির্বাণ দেখে। স্বপ্নাদেবী হঠাৎ চিল্লিয়ে বলে, বেয়াদব মেয়ে, পেটে পেটে এত শয়তানি, ছি ছি, এত শয়তানি, তোকে তো আমি। কথাটা বলে বর্ণতার দিকে এগিয়ে যায় নিজের হাত তুলতে। রাজ বিরক্ত মুখে বলে, আহ, আর কোনো নাটক ভালো লাগছে না দিদুন, প্লিজ চুপ করো। আমরা নাটক করছি? এই মেয়ে এত কিছু করে পার পেয়ে যাবে? তুই কিছু বলিস না বলে আজ এই অবস্থা। কেন রাজ, কেন? কেন ওকে ছেড়ে দিচ্ছিস বারবার? অমল চট্টোপাধ্যায় ভাগ্নের দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে তোমার ডিটেকটিভ হওয়া, এবার শান্তি তো, এবার চলো বাড়ি। আর কোনো তামাশা চাইছি না, আর সহ্য করতে পারছি না। বর্ণতা কেঁদে দেয় রাজের মুখের দিকে তাকাতে। রাজ নিজের ধরে রাখা হাতটা ছেড়ে দেয়। বর্ণতা ছাড়া পেতে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে যাবে। অমল চট্টোপাধ্যায় পিছন থেকে বলেন, ভুল করছো মেয়ে, ভুল করছো। তোমার দাদুকে তুমি নিশ্চয় চেনো, তার শিক্ষা, তার সংস্কার কোথায় গেল? এই বাড়িতে এসে সব হারিয়ে ফেলছো। তোমার দাদু কখনোই চায় না এখানে তুমি এক মুহূর্তে থাকো, এই ছেলের সাথে তুমি সংসার করো। ছোট থেকে বড় করেছে তোমাকে, তোমার মা বাবার পরিবর্তে সমস্ত জায়গা তোমার দাদু পূরণ করছে। সে তোমাকে মানুষ করছে। আমার কথা তো নয় বাদেই দিলাম, কিন্তু তোমার দাদু কিন্তু তোমাকে ছোট থেকে আজ এত বড় করছে, তার প্রতিদান দেবে? বর্ণা তার পা জোড়া থেমে যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। হাতগুলো ক্রমশ কাঁপতে থাকে, টলমলে হয়ে ওঠে শরীরটা, পাগুলো কাঁপতে থাকে, টলমল করে পড়ে যেতে নেয়। রাজ পেছন থেকে আঁকড়ে ধরে বর্ণতার শরীর। অনেকবার উঠে দাঁড়ায় সোফা থেকে বর্ণতাকে ধরবে বলে, তার আগে রাজ ধরে ফেলে পেছন থেকে। বর্ণতা কাঁদতে কাঁদতে রাজের দিকে তাকিয়ে বলে, আমি তো পারবো না, আমার দাদুকে কষ্ট দিচ্ছে, তারা যে আমাকে ছোট থেকে বড় করছে, বাবা মা না থাকায় কষ্টটা কখনো পেতে দেয়নি। যখন যখন বাবা মার কথা মনে পড়ছে তখনই ছায়ার মতো দাঁড়িয়েছে আমার দাদু, আমার মামা। তাদেরকে কষ্ট দিতে পারবো না। আমি যে আপনাকেও ভুলতে পারবো না, এ কী সংকটে পড়লাম আমি। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না বাবু সাহেব। সেখানে আপনি নেই, সেই জায়গায় যে আমার জন্য মৃত্যুসম যন্ত্রণাদায়ক। রাজ বাঁকা হেসে বলে, আমি তো বলেছিলাম তোমাকে ক্ষমা করে দিতে পারি, যদি সব বন্ধন মুক্ত করে তুমি আমার সাথে আমার হাতে হাত রেখে বলতে পারো যে হ্যাঁ আমি আপনার এবং আমি আপনাকে ভালোবাসি। আমি জানি তোমার দ্বারা সম্ভব না নিজের পরিবার ছেড়ে আমার হাত ধরা, তাই তো আমি তোমার পথটা সহজ করে দিয়েছি। তোমার দাদু চায় না আমার সাথে তুমি সংসার করো, তাই তো ডিভোর্সের বন্দোবস্ত। এটা ঠিক মনে আছে তুমি আমাকে বলেছিলে একদিন বিয়ে করে নিন, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আজ বলছি, বিয়ে করে নিও, ডিভোর্সের পর দেখবে নতুন স্বামী পেয়ে, সংসার পেয়ে সব ঠিক হয়ে যাবে। আপনি এমনটা বলতে পারলেন? উঠে দাঁড়াও, এই বাড়ি থেকে বেরোনোর পর আমাকে আর তোমার পাশে পাবে না। যখন তখন পড়ে গেলে কেউ ধরার থাকবে না, নিজেকে স্ট্রং করো, উঠে দাঁড়াও। মনে রাখো, এই বাড়ির চৌকাঠ পার হলে তোমার আমার মনে কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। সমস্তটা নিয়েই তুমি চলে যাবে, আর পিছু ফিরে তাকাবে না, আমাকে আর পাবে না। বাবু সাহেব এভাবে বলবে না। আমার আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমার জায়গাটা ফাঁকা রাখবেন না। এই জায়গাটা কাউকে দেবেন না, পুরোটা আমার, আমার রাজত্ব। আমি ঠিক ফিরবো, আমি মামাকে দাদুকে মানিয়ে ঠিক ফিরবো। একদিন ধুমধাম করে বিয়ে হবে আমাদের, ততদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন প্লিজ। বনতা নিজের কথা শেষ করে ফুপিয়ে কেঁদে ওঠে। রাজের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, একবার বুকে জড়িয়ে ধরবেন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে আপনাকে ছাড়তে পারছি না, দাদুর কথা অমান্য করতে পারছি না। রাজ বর্ণতার কথা রাগেনি, বর্ণতাকে কোনো মতে দাঁড় করিয়ে বর্ণতার মামাকে বলে, মিস্টার চট্টোপাধ্যায়, আপনার ভাগিনীকে ধরুন, প্রচণ্ড দুর্বল, এই দুর্বলতা নিয়ে কি ডিটেকটিভকে জয়েন করেছেন বুঝতে পারলাম না। অবশ্য ফ্যামিলি পাওয়া, দাদু ডিটেকটিভ, মামাও ডিটেকটিভ, ভাগ্নিকেও এই, আর কি, যাই হোক, আমার নামে যদি কোনো প্রুফ আপনাদের হাতে লেগে থাকে তা অবশ্যই কোর্টে জমা দেবেন। আমার নামে কেস উঠলে অবশ্যই আমি লড়ব। আমার মনে হয় না খুব একটা আমার নামে এভিডেন্স কালেক্ট করতে পেরেছেন, কিন্তু তবুও ভদ্রতার সহিত বলছি, যাই হোক, ভাগ্নিকে নিয়ে যান, একটা ভালো ভদ্র ছেলে দেখে বিয়ে দিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্য হ্যাঁ, ডিভোর্স পেপারের জন্য ওয়েট করবেন। ডিভোর্স পেপার আমি পাঠাবো আমার তরফ থেকে। অনির্বাণ এগিয়ে গিয়ে বর্ণলতার হাতটা ধরে বলে, এই বাড়ি থেকে আর কখনো পিছু ফিরে তাকাবি না। ওই অভদ্র অসভ্য মানুষটার সাথে এতদিন ছিলি। দাদা প্লিজ, তুমি তো আমাকে বোঝো, বলো আমি ওনাকে সত্যি। চুপ চুপ, আর একবার যেন ভালোবাসার নাম শুনি না। তুই জানিস না, প্রতিদিন একটা নিত্য নতুন মেয়ের সঙ্গী লাগে ওর, ওর সেই নোংরা মানুষটাকে তুই ভালোবাসিস।
দাদা এগুলো সব বিশ্বাস করি না। আমি জানি ওনার নতুন পবিত্র মানুষ হয় না। অনির্বাণ ব্যঙ্গ করে বলে, হ্যাঁ, কথায় আছে না, প্রেমে পড়লে পেতনিকেও ভালো লাগে, এটাই হচ্ছে বাস্তব। অনির্বাণ, এত কথা কেন, চলো তো। আর এক মুহূর্ত নয়। কথাটা বলে গটগট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। অনির্বাণ বর্ণতাকে ধরে এগিয়ে চলে। রাজ একইভাবে দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির গোড়ায়। বর্ণতার পা এগোয় না। পিছু ফিরে চাইতে দেখে পাষাণ হৃদয়ে অসভ্য লোকটা দাঁড়িয়েছে। দৃষ্টি তার বর্ণতার দিকে। না আছে চোখে কোনো কষ্ট, না দেখতে পাচ্ছে বর্ণতার কোনো ভালোবাসার আভাস। বর্ণতার ভাবনার মাঝে আওয়াজ আছে, দিদুন, ওরা বেরিয়ে গেলে দরজাটা ভেতর থেকে আটকে দিও। বর্ণতার রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। কত বড় সাহস, মুখের উপর বলছে দরজা বন্ধ করে দিতে। রাজ নিজের ঘরে দরজা বন্ধ করছে। প্রায় 2 ঘন্টা হতে চলেছে। কিছু সময়ের মধ্যে রাজের ফোন আসে। ফোনটা ধরতে না চাইলেও ফোনে সেভ করা নাম্বারটা দেখে ধরতে বাধ্য হয়। অপর পাশ থেকে একটা বৃদ্ধ লোক বলে, কি বলেছিলাম ইয়াংম্যান? আমার কথা শেষ। আমার নাতনি আমার কথা ছাড়া এক পাও নড়বে না। দেখলে তো, আমি জিতলাম। নাতনি আমার বাড়ি ফিরছে, কি শান্তি। রাজ বাঁকা হাসে। কি হলো ইয়াংম্যান? দুঃখে বুঝি কাঁদছো? কেঁদো না, কেঁদে লাভ নেই। রাজ সিংহে নিয়ে আবার কান্না, তাও আবার ফালতু বিষয়ে। রাজ যেই জিনিস একবার ধরে তা ছাড়ার কথা কল্পনা করে না। সামান্য একটা জামা পছন্দ হলে সেই জামাটা দ্বিতীয়বার কারো শরীরে ওঠে না। আর সেখানে তো জলজান্ত একটা নারীকে পছন্দ হয়েছে। শুধু পছন্দ নয়, তার শরীরে অসংখ্য আমার ভালোবাসার চিহ্ন আঁকা। তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? হাসালেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলো। ভুলিনি, মনে আছে, আমি রিটায়ার্ড অফিসার বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে কথা বলছি। উফ, আমার বউয়ের দাদুর সাথে, মানে আমার দাদা শ্বশুরের সাথে কথা বলছি। ডিভোর্সের ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি, আমার নাতনি সই করে দিবে। আপনার নাতনি মনে যা ভালোবাসার রং লেগেছে, এই জীবনে যাবে বই কি না। চেষ্টা করে দেখুন রাজ নামক নেশা হারাতে পারেন কিনা। তুমি শোধরাবে না। রাজ সিংহে নিয়ে নিজের জিনিসে কখনো ছাড়ে না। তবে হ্যাঁ, মজা করছো, তুমি হেরে গেছো প্রীতি, কিন্তু আমাদের বাড়িতে। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে এই বাড়িতে এসেছে। বাইরেটা দেখেছেন? আমার বাড়ি থেকে গেছে। আমার নাম সাথে কাটানো সুন্দর মুহূর্ত স্মৃতিগুলোকে নিয়ে রেখে গেছে। কখনো না বুকের মাঝে যত্ন করে নিয়ে গেছে। আমিও দেখি কি করে ভালোবাসার নাম জপ করে আমার নাতনি 1 সপ্তাহের মধ্যে ভুলিয়ে ছাড়বো তোমার নাম, বুঝেছ? চেষ্টা করে দেখুন, আমার বিশ্বাস, আমার ভালোবাসার জোর আছে, চাইলেও কিছু করতে পারবে না। তুমি যা কষ্ট ওকে দিয়েছো, তোমার মনে হয় এত কিছু সহ্য করে ও তোমার নাম জপবে? আপনি ভুলে যাবেন না, আপনার কথায় আমি বাধ্য হয়েছি। আপনি প্রমাণ চেয়েছেন, আমি প্রমাণ করে ছাড়ব। তাহলে তোমার ঘৃণাগুলো কি সব মিথ্যে সাজানো নাটক ছিল? যাকে ভালোবাসি তাকে ঘৃণা করা যায় না, সবটাই তো আপনার সাজানো প্ল্যান ছিল। রিটায়ার্ড অফিসার বিক্রম চট্টোপাধ্যায়, আপনি আপনার নাতনিকে আমার ডেরায় পাঠিয়েছিলেন খোঁজ খবর নিতে, কিন্তু ভাবতে পারেননি নিজের জালে নিজেই ফেঁসে যাবেন। আর আমি বৈবাহিক সম্পর্কে জড়িয়ে ফেলবো, এতটাই কাঁচা মনে হয়? শুধু অপেক্ষা করুন, আপনার দম্ভ কী করে ভেঙে গুঁড়িয়ে দিতে হয় রাজ সিংহানিয়া খুব ভালো করে জানে। একদিন এমন সময় আসবে, আপনার নাতনি, সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার কাছে ছুটে আসবে। আর সেই দিন হবে আমার সবথেকে আনন্দের দিন। সেদিন আমি উৎসব করে সেলিব্রেট করব। আর হ্যাঁ, আবার নতুন করে ফুলসজ্জা করব। বুঝতে পেরেছেন, অসভ্য নির্লজ্জ বেয়াদব ছেলে? আপনিও অসভ্য নির্লজ্জ বেয়াদব হয়েছিলেন বলে আজ আমি আপনার কাছে আপনার নাতনির হাত চাইছি। না মানে জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে, বুঝতে পেরেছেন? আশা করি খুলে বলতে হবে না, বেয়াদব টু টু টু। আজ 2 দিন হলো বাড়িতে এসেছে, মেয়েটা খাচ্ছে না কিছু, কারোর সাথে কথা বলছে না। তুমি এভাবে কি হাত হাত পা গুটিয়ে বসে দেবে? তুমি কি বলতে চাইছো? আমি কি করব? মামা হয়ে তোমার কি কিছু করার নেই অমল? মেয়েটার কথা অন্তত একবার ভাবো। পিতৃর পক্ষে এটাই ভালো, ওই ছেলে থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। ওর জেদ এখন কটা দিন থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তোমার এই দম্ভের কারণে আজ এই অবস্থা। বারবার বলেছিলাম মেয়েটাকে এইসব কেসে জড়াও না, কিন্তু আমার কথা শুনলে না। আর আজ মেয়েটার যখন এই দশা, তখন ওর উপর তোমরা বাপ ছেলে নিজেদের মতো চালিয়ে দিছো। উফ, এনাফ ইস এনাফ বুবলি, ভালো লাগছে না। সারাদিন বাইরে কেস সলভ করতে করতে আমি ক্লান্ত। যখন বলি বলো ঘরের বাইরে আমাকে সামলাতে হবে,
তাহলে তুমি আছো কি করতে? অন্তত পিত্তিকে তুমি সামলাও, তুমি বোঝাও। তেও যদি আমাকে ঠেলো তাহলে আমি কি করব? কি হলো মম ড্যাড, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার কি আমি সাধে করছি? তোর ড্যাডকে বোঝা, পিত্তিকে একবার বোঝাক মেয়েটা যে কান্না করছে, না খাওয়া দাওয়া করছে না। ও এখনও খায়নি? আচ্ছা মম, তুমি খাবার বেড়ে দাও, আমি দেখছি। অহনা চট্টোপাধ্যায়, আয় অমল চট্টোপাধ্যায়ের বউ বুবলি চট্টোপাধ্যায় এবং তাদের মেয়ে অহনা চট্টোপাধ্যায়। অহনা পিতৃর থেকে বয়সে বড়, এখনও বিয়ে হয়নি, তবে পিতৃর সাথে সম্পর্ক খুব ভালো। দুই বোনে এত ভালো বন্ডিং দেখলে বোঝাই যায় না যে একই মায়ের পেটের বোন নয় তারা। যে কেউ হুট করে দেখলে বলবে হয়তো একদম নিজের বোন। দাও মম, খাবার বেড়ে দাও। বুবলি তড়িঘড়ি করে খাবার বেড়ে দেয়। অহনা খাবারের প্লেট নিয়ে বর্ণতার ঘরের দরজা টোকা দেয়। বুনু, দরজা খোল, আমি এসেছি। এই বুনু, খোল না দরজা। বর্ণতা অহনার কথা শুনে দরজা খুলে দেয়। অহনা ঘরে ঢোকার আগে বুবলি দেবীকে চোখ দিয়ে ইশারা করে চলে যায়। বুবলি দেবী মেয়ের ইশারা বুঝে চলে যান। অহনা ঘরে ঢুকে দরজাটা হালকা করে চাপিয়ে দেয়। খাবারের প্লেট একপাশে রেখে বলে, এভাবে কতদিন না খেয়ে থাকবি বুনু? তুই কি ভেবেছিস এরকমভাবে না খেয়ে থাকলে ড্যাডকে আর দাদুকে তুই গলাতে পারবি? ভুলে যাচ্ছিস তোর শরীরের তেজটা আগাগোড়ায় বেশি। এরকমভাবে না খেয়ে থেকে তুই তাদেরকে কিছু করতে পারবি না বুনু। তোকে খেতে হবে, তোর গায়ে শক্তি সঞ্চয় করতে হবে, তবেই না লড়তে পারবি। বোকার মতো না খেয়ে থেকে নিজের শরীরকে কষ্ট দিয়ে কী লাভ? দিদিয়া, তুই জানিস আমি ওনাকে কতটা ভালোবাসি। থাকতে পারছি না এই বাড়িতে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি পাচ্ছি না দিদিয়া, গলা দিয়ে খাবার নামবে না। তুই অন্তত বোঝ। অহনা বোনের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ছোট্ট বোনটা বুঝি বড় হয়ে গেল হুট করে? সে প্রেম করেছে, তুই ভাব বুনু। মনে আছে তুই প্রেম জিনিসটাকে সব থেকে বেশি ঘৃণা করতে, আর আজ তুই করছিস। আমি তোকে বলবো না সবার মতো রাজকে ভুলে যেতে। আমি তোকে বলবো রাজকে পাওয়ার জন্য নিজেকে স্ট্রং রাখতে হবে। দাদুকে তো জানিস আমার ফোনটা নিয়ে নিয়েছে, প্লিজ তোর ফোনটা দে, আমি একটু কথা বলতে চাই ওর সাথে। দুদিন তার গলার আওয়াজ শুনিনি, মনে হয় এক যুগ হয়ে গেছে। আচ্ছা দেব, আগে তুই খাবারটা শেষ কর তারপর। অহনার কথা শুনে বর্ণতা একটা রুটি আর একটু সবজি খেয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জল খেয়ে বলে, দে এবার ফোনটা। অহনা হেসে জিন্সের পকেট থেকে নিজের ফোনটা বার করে বলে, নিয়ে। বর্ণতা হাসি মুখে ফোন নাম্বার ডায়াল করে কল লাগায় রাজের ফোনে। রাত 9টা বাজে। রাজ এখনও অফিস টাইমে। বাড়িতে খুব একটা টাইমে যায় না, কাজের খুব প্রেশার। কাজের সময় আননোন নাম্বার ফোন আসায় ফোনটা কেটে দেয়। ঘুরিয়ে ফিরে বর্ণতা আবার ফোন দেয়। রাজ কিছুটা বিরক্ত হলে ফোন ধরতে অপর পাশ থেকে প্রিয় রমণীর করুণ স্বর বলে, আপনি কি আমায় ভুলে গেছেন বাবু সাহেব? আমি যে আপনার বিরহে থাকতে পারছি না, কিছুতেই শান্তি আসছে না যে। আপনি কি সত্যি সত্যি আমায় ভুলে গেছেন? একটা বারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলেন না? আমি মরে গেছি কি বেঁচে আছি একটা বারও জানতে চাইলেন না? রাজপ্রিয় নারীর গলার স্বর শুনে স্তব্ধ হয়ে যায়। আশা করেনি বর্ণতার ফোনে। হঠাৎ নিজের হৃৎস্পন্দন বাড়তে শুরু করে, অনুভব করে বুকের মাঝে থাকা যন্ত্রটি ক্রমশ লাফাচ্ছে। নিজেকে কিছুটা স্ট্রং করে গম্ভীর স্বর বলে, কে বলেছেন? হ্যালো, চিনতে পারলাম না, কে বলেছেন? রং নাম্বার হয়তো। বর্ণতা ফুপিয়ে ওঠে, একটু চিৎকার করে বলে, বেয়াদব পুরুষ, দুটো দিনে হয়নি বাড়ি থেকে এসেছি আর আপনি ভুলে গেলেন? রং নাম্বার বলেন? এই, আমি আপনার রং নাম্বার? ইয়ার্কি পেয়েছেন? আপনারা আমাকে যেভাবে পারছেন সেভাবে চালানো করছেন। আমি মরে যাই, মরে গেলে শান্তি পাবেন তো? বনু, কি ফালতু কথা বলছিস তুই? ফোনটা দে, আমি কথা বলছি। তুই এত কাঁদছিস? অহনা আর বর্ণতার কথার মাঝে বাইরে থেকে এক গম্ভীর স্বর আসে, বৃদ্ধ মানুষের আওয়াজ। এত রাতে এখানে কি তামাশা হচ্ছে? অহনা ভয়ে শেষ। ঢোক গিলে বিক্রম চট্টোপাধ্যায় তাদের দাদু ঘরের সামনে দাঁড়িয়েছে। অহনা কিছু বলার আগে উনি ঘরে ঢুকে পড়লেন। দাদুকে ঘরে আসতে দেখে অহনা বর্ণতার থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের পকেটে ঢুকে নেয়। বিক্রমবাবু ঘরে ঢুকে দুই নাতনিকে একসাথে দেখে কিছুটা সন্দেহজনক চোখে তাকায়। কী ব্যাপার, এত রাতে চিৎকার চেঁচামেচি কেন এই বাড়িতে? বড়তার দিকে তাকিয়ে বলে, ওই রাস্কেলটার সাথে থেকে থেকে কি ম্যানার্স ভুলে গেছো? অনেক কিছুটা সাহস সঞ্চয় করে বলে, দাদাই, আমি খাবার দিতে এসেছিলাম মনুকে, কিছু খাওয়া দাওয়া করছিল না তাই আর কি। বিক্রমবাবু বনলতার দিকে তাকিয়ে গম্ভীর স্বর বলে, কতদিন না খেয়ে থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, তারপর তো খেতেই। ওকে এত জোর করার কিছু নেই। দাদাই, তুমি কি বলছো? তুমি তো বনুকে কতটা ভালোবাসো। সে ভালোবাসার মানটা রেখেছে ওই রাস্কেলটার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমার সাথে কথা বলাটুকু বন্ধ করে দিয়েছে। এরপর কি চাইছে? ওকে আদর করে তোয়াজ করে খাবো?
অহনা এবং বনতা দুইজনে এক প্রকার কেঁপে ওঠে। অহনা, অনেক রাত হয়েছে, নিজের ঘরে যাও। তোমার বোনকে ভালো করে বুঝিয়ে দাও, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। যদি ঘর থেকে বাইরে বের হয় একেবারে বন্ধ। দেখি কি করে ওই রাস্কেলটার জন্য কতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে। ছোট থেকে মানুষ করলাম, সব সময় আদর যত্নে বড় করলাম, আর আজ এই পরিণতি। সামান্য একটা ছেলের জন্য নিজের দাদুর সাথে এতটা খারাপ বিহেভ করতে পারলো। ওর চিন্তা, যদি আজ বাদে কাল আমার কিছু হয়ে যেত, ফিরিয়ে আনতে পারতে তো। বনতা চুপ করে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে, হাত দুটো মুঠো করে পরনের জামাটা আঁকড়ে ধরে নিজের পায়ের নখ দ্বারা মেজে ঘষতে থাকে। ওর দাদাই এর মুখে এমন কথা শুনে খুব খারাপ লাগে। অশ্রুসিক্ত চোখে বলে, দাদাই, এই কথাটা ঠিক বললে না, একদম দাদাই বলবে না। অধঃপতনে চলে গেছো, কিছু বলছি না বলে মাথায় উঠে গেছো। আমি কি যদি জানতাম তলে তলে এত কিছু হয়ে গেছে, কোনো মতে ওই বাড়িতে থাকতে দিতাম না। ভেবেছোটা কি ওই রাস্কেলটার জন্য চিন্তা ভাবনা করে নিজের জীবনটা নষ্ট করবে? তা তো আমি হতে দেব না। তোমার ব্যবস্থা আমি ঠিকই করে ছাড়বো। দাদাই, প্লিজ আমার ফোনটা আমাকে ফেরত দাও। ঘর থেকে বের হতে দিচ্ছ না, অন্তত ফোনটা দাও। বিক্রমবাবু অগ্নিসিক্ত চোখে বর্ণতার দিকে তাকিয়ে অহনাকে ধমকে দিয়ে বলে, বললাম তো ঘরে যেতে, রাত হয়েছে, শুতে যাও। হ্যাঁ দাদু। বিক্রমবাবু বেরিয়ে যায় ঘর থেকে। অহনা আর বর্ণতাকে দেখে মুখটা কাচুমাচু করে বলে, কথায় কথায় এত ফ্যাস ফ্যাস করে কাঁদিস না তো, সব ঠিক হবে। নিজেকে ঠিক কর। এখন ফোন চাইতে গেলি কেন? আমার ফোন থেকে কথা বলতেই। পুরো কথাটা রাজ শুনেছে, কেননা লাইনে ছিল। সমস্তটা শোনার পর ফোনটা কেটে চুপচাপ নিজের ডেস্কে বসে রয়েছে। পাশে দাঁড়ানো কাইচার হঠাৎ নিজের স্যারকে চুপ থাকতে দেখে বলে, স্যার, এনি প্রবলেম? কিছু হয়েছে? না মানে হঠাৎ চুপ হয়ে গেলেন? আপনি কিছু একটা বলেছিলেন আমাকে। কাইচার, তোমার ম্যাডামের সুবুদ্ধি হয়েছে। রাজকে পুরো কথাটা বলতে না দিয়ে কাইচার বলে, কি স্যার, কি বলছেন আপনি? ম্যাডাম চলে যাওয়ার পর থেকে তো আপনার মন মেজাজ একদম ভালো নেই। আপনি সবসময় মুখ ভার করে থাকেন, আগে অন্তত একটু হাসতেন। কদিনের মধ্যে আপনার হাসিটাও গায়েব হয়ে গেছে। সবসময় ভয়ে থেকে কখন আবার কোনো কাজের জন্য আমাকে বকেন। ম্যাডাম চলে যাওয়ার পর আমি খুব মুসিবতে আছি। কাইসার সরল মনে নিজের দুঃখ প্রকাশ করে। রাজের দিকে তাকাতে ভয়ে দুটো ঢোক গেলে ক্যাবলার মতো হেসে বলে, হি হি, সরি স্যার, আর বলবো না। না মানে আবেগ বেরিয়ে গেছে, না মানে বিবেক কন্ট্রোল করতে পারিনি স্যার। দিন দিন তোমার সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। সরি স্যার, আর ভুল হবে না। কান ধরছে স্যার, নাক ধরছি স্যার, না মানে নাক ধরছি, আর কখনো হবে না। স্যার প্লিজ এমন করবে না, সারাদিন কাজ করে প্রচুর টাইট, ঘুম দরকার। মানে সরি, কী যে বলেছি। কাইচা, তোমার বউ এর দরকার। একটা বউ এলে ঠিক হয়ে যাবে। তুমি আবল তাবল বকে চলছো তখন থেকে। বউ চলে গেছে আমার, আর পাগল হয়ে গেছো তুমি। অদ্ভুত। স্যার, এবার একটা সত্যি কথা বলছি না, মানে ম্যাডামকে কি আপনি ফিরিয়ে আনবেন না? সত্যি আপনি ম্যাডামকে ভুলে যাবেন? রাজ নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস ফেলে। আচ্ছা কাইসার, কেউ নিজের ছায়াকে দূরে করতে পারে নিজের থেকে? দূর স্যার, এটা কেউ কি করতে পারে? নিজের ছায়াকে কখনো দূর যায়? আপনি না? তাহলে নিজের ছায়াকে যখন দূর করতে পারি না, তাহলে নিজের অর্ধেক অংশকে কি করে দূর করতে পারি, কি করে ভুলে যেতে পারি? এ বললো তো আমি। অর্ধেক অংশ মানে বুঝলাম না। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অংশ। মিসেস লতাপাতা আমার শরীরে অর্ধেক অংশ, তাকে কি করে ভুলে যেতে পারি? কখনোই তাকে ভুলে যেতে পারি না। এটা তো একটু টাইট দেওয়া হচ্ছে তোমাদের ম্যাডামকে। আমাকে লুকিয়ে এত কিছু করেছে, আমার নাকের ডগায় রিল্যাক্সে ঘুরে বেড়েছে, অথচ আমি বেকুব, সব জেনেও শুনে কিছু করতে পারিনি। এখন যখন তার দাদুকে টাইট দিতে চাচ্ছে, দিক না, এতে ক্ষতি কী? আমি তো জানি আমার সম্পত্তি আমারই আছে। আমার সম্পত্তির ভাগিদার এক আনা কাউকে হতে দেব না। ঠিক সময় লুফে নেব। কিন্তু কবে স্যার? ম্যাডাম তো কষ্টে থাকবে। তোমাদের ম্যাডামের কষ্ট পাওয়ার দরকার, আরও পাক, আরও আমাকে মনে করুক, আরও আমার প্রতি ভালোবাসাটা গাঢ় হোক, তারপর না হয় জমবে মজা। কিন্তু স্যার, গাড়ি বার করো, আমাদের এখনই বেরোতে হবে। স্যার, কোনো কথা নাই, গাড়ি বার করো, আমাদের এখনই বেরোতে হবে। নিঝুম রাত, ঘড়ির কাঁটা থেমে নেই, সামনে এগিয়ে চলছে। রাজ আর কাইসার বার হলো স্কাই হোটেল থেকে। আজ প্রায় 2 দিন আপনি খাবার মুখে তুলেননি। রাজ ভুরু কুচকে কাইসারের দিকে তাকায়। তুমি কি করে জানলে আমি 2 দিন খাইনি? স্যার, আপনার সাথে সব সময় থাকি, আমি সব
খবর রাখি, এটা জানবো না? তাই কি করে হয়? রাজ কিছু বলল না, নিজে গাড়ি ড্রাইভ করলো। স্যার, আমি ড্রাইভ করছি, আপনি বসুন। ভয় নেই, আমি ড্রাঙ্ক নই। ওসব বাজে জিনিস খাওয়া ছেড়ে দিচ্ছি, সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারবো। অবশ্য তোমার জীবনে ঝুঁকি নেই স্যার। না স্যার, সেরকম কিছু না। আসলে আপনি থাকতে আমি থাকতে আপনি ড্রাইভ করবেন, কেমন লাগছে এটা? রাজ কিছু বলে না, নিজের মনে মনে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে বাড়িতে প্রবেশ করে। স্যার, কালকের মিটিংয়ের টাইম মনে আছে তো? ইয়েস স্যার, মনে আছে। মিস্টার চন্দ্রর সাথে কাল সকাল 10টায় মিটিং আছে। সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, সমস্ত কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সব কিছু ঠিক রেখো। বড্ড খুঁতখুঁতে মানুষ, একটু কিছু খুঁত পেলে ডিলটা ক্যান্সেল করে দিবে। নো স্যার, কোনো চান্স নেই, একদম রেডি সব প্রজেক্ট। ওকে, গুড নাইট, শুয়ে পড়ো, রাত হয়েছে। ইয়েস স্যার, গুড নাইট। রাজ ঘরে ঢুকে আজ দরজা বন্ধ লক করতে ভুলে গেছে। অন্ধকার ঘর, ঘরের কোনো লাইট না জ্বালিয়ে ওয়ার্ড্রপ হাতে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুটা সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতে কিছু সময়ের মাঝে চোখে ঘুম আসে। ঘুম একটু গভীর হতে হঠাৎ শরীরের উপর অনুভব করে কিছু বাজে ছোঁয়া, যা রাজকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। চোখে ঘুম থাকায় প্রথমে হালকা কিছু না বুঝতে পারলেও ঘুম হালকা হতে সজাগ মস্তিষ্ক বুঝতে পারে এই ঘরে রাজের ব্যতীত কেউ আছে এবং সে কিছু ঘটনার চেষ্টা করছে। ক্ষণিকের মাঝে নিজের গায়ের উপর থাকা মানবীটাকে এক ঝটকে সরিয়ে দিয়ে ঘরের লাইট উঠে জ্বালাতে নজরে আসে অশ্লীল পোশাকে বিছানায় শুয়ে থাকা এরিনার দিকে। রাজ কিছু বলার আগে সামনে থেকে নির্লজ্জ বেহামেটায় রাজের দিকে তাকিয়ে বলে, কামন বেবি, এখন তো আর কোনো বাধা নেই, এখন আমরা কাছে আসতে পারো। আফটার অল, আমি তোমার জন্য এত সুন্দর পোশাক পরে বসে আছি, এভাবে নিরাশ করো না। রাজ রেগে আগুন, গা হাত পা জ্বালা করছে, সাথে চোখগুলো লাল হতে শুরু করছে। রাজকে কোনো দিকে নড়তে চড়তে না দেখে এরিনা বিছানা থেকে ধীরে নেমে রাজের সামনে গিয়ে দাঁড়ায়। রাজ মুখ ঘুরিয়ে নেয়। এরিনা রাজের মাথার পেছন এক হাত দিয়ে আর এক হাত রাজের কোমরে রেখে নিজের দিকে রাজের মুখটা ঘোরাতে রাগে জ্বলতে থাকা রাজ এরিনার হাত ধরে প্রচণ্ড জোরে ঝটকা মারে। ঝটকা জোর সামলাতে না পারে এরিনা ছিটকে পড়ে যায়। অসভ্য নির্লজ্জ মেয়ে, আমার রুমে ঢোকার সাহস কে দিছে? কামন বেবি, আমি আসবো না তো কে আসবে? আমি জানি ওই মেয়ে তোমার সাথে ছল চাতুরি করেছে, কিন্তু বিশ্বাস করো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমাদের বিয়ে তো চলছে, এখন আর কোনো বাধা নেই, বিয়ে তো করতেই পারি। রাজ কোনো কথা না বলে নিজের ঘরের দরজাটা খুলে কাইজারকে ডাকতে বলে উচ্চস্বরে। রাত দুপুরে রাজের এরকম চিৎকার শুনে বাড়ির সকলে এক এক করে উঠে আসে। কাইজার সবে বিছানার শরীর এড়িয়ে দিচ্ছে। রাজের এমন ডাকাটাকিতে এক লাফ মেরে ঘর থেকে বেরিয়ে এসে কোনোরকম ছুটে এসে রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে দরজার সামনে প্রচণ্ড রেগে হাত পা কাঁপছে। ইয়েস স্যার, কী সমস্যা? এই মেয়েটিকে আমার ঘর থেকে এই মুহূর্তে বের করো। কাইসার রাজের কথা শুনে ঘরের ভেতরে উঁকি মারতে এলিনাকে এরকম অশ্লীল পোশাক পরে দেখে চোখ মুখ কুঁচকে। স্যার, কী হয়েছে? রাজ, এত চিৎকার চেঁচামেচি কী করছো? রাত হয়েছে, না ঘুমিয়ে এভাবে চিৎকার চেঁচামেচি কোনো মানেই হয় না। চুপ করো দিদুন, এসব তোমার পরামর্শতে হয়েছে। আমার ঘরেতে ও ঢোকার সাহস কী করে পেলো? আমার স্ত্রীর অবর্তমানে কোনো থার্ড পার্সন মহিলা আমার ঘরে ঢোকার পারমিশন কী করে পেলো? ইচ্ছে তো করছে জানি মেরে দিই। আজ আমি ডোর লক করে যেতে ভুলে গেছি আর ও আমার ঘরে ঢুকে আমার ফায়দানোর চেষ্টা করছে। মালিকা দেবী রাজের কথা শুনে ঘরের ভিতরে ঢুকে দেখে সত্যি এই না ওরকম একটা পোশাক পরে রাজের ঘরে। তুমি এখানে কী করছো? এই না এরকম পোশাকে? এই না কিছু বলতে পারে না। এই নিয়ে কিছু বলার আগে রাজের দিদিন বলে ওঠে, কোনো ভুল করেনি, আসতেই পারে। তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা, তোমার উডবি ওয়াইফ। রাজ অত্যাধিক রেগে থাকায় নিজের দিদুনের উপর চিৎকার করলে, এনাফ ইজ এনাফ, অনেকক্ষণ ধরে শুনেছি, আর কোনো ফালতু কথা নেই। দিদুন, এরপর আর একটা কথা তোমার মুখ থেকে বেরোলে আমি ভুলে যাব তুমি আমার সম্পর্কে কে হও। ওকে তুমি এই বাড়িতে এনে রেখেছো, কিচ্ছু বলিনি, কিন্তু আমার ঘরে এভাবে ঢুকে যাবে যখন তখন, সেটা আমি বরদাস্ত করবো না। নাকি না তুমি লেলিয়ে দিয়েছো আমার ঘরে ঢুকে? ছি রাজ, এতটা ছোট মনে ভাবো আমাকে? আমি তোমার ভালো চাই, তোমার জীবনটা যাতে সুন্দর হয় সেরকম একটা পার্টনার চাই। আমারও দিন শেষ ইচ্ছে হয় তোমার ঘরের সন্তান হোক, তোমার সাথে খেলবো, তাদেরকে নিজের হাতে মানুষ করব। আমি তোমার সুস্থ একটা সংসার চাই। তুমি এভাবে বলতে পারো না আমাকে? সরি টু সে দিদুন, আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় আমার এত এত জল্পনা কল্পনার কারণেই আমার ঘরে ওই মেয়েকে ঢুকিয়ে দিছো।
কাইসার, তোমাকে এখানে দাঁড়িয়ে কথা শোনার জন্য ডাকিনি। এই মেয়েটাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করো। আমার ঘেন্না লাগছে ওর গায়ের স্পর্শ। স্যার সরি। হ্যাঁ তুমি, ও ছেলেদের স্পর্শ শরীর নিতে চাচ্ছ? আমি চাই না আমার বউ ছাড়া অন্য কোনো মহিলা আমার গায়ে স্পর্শ করুক। তুমি তো এখনো অবিবাহিত, স্পর্শ করতেই পারো, তোমার পাপ হবে না, কিন্তু আমি ছিল পাপ। স্যার, তুমি ওকে ঘর থেকে বার করবে নাকি আমি তোমাকে থাপ্পড় মারবো বেয়াদব? রাজ এত চিৎকার করায় কিছু হয়নি, আমি নিয়ে যাচ্ছি এরিনাকে। খবরদার দিদুন, এসবের মধ্যে তুমি ঢুকবে না। ওর গায়ে আমি স্পর্শ করতে না পারলেও আমার অ্যাসিস্ট্যান্ট কাইসার, আমার বডিগার্ড, পার্সোনাল বডিগার্ড, সে পারবে ওকে টাচ করতে। তুমি একটা মেয়েকে অপমান করছো রাজ। অপমানে কি দেখলে? এখনও তো শুরু করিনি। বেশি অপমানিত না হতে চাইলে কাল যেন আমার বাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে বের হয়, এই আমি বলে দিলাম। সকালে উঠে এই মেয়ের মুখ দেখেছি, আমি বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। চেনো নিশ্চয় আমাকে। শালা ঘরে বউ নেই, এতিমের মতো ঘুরে বেড়াচ্ছি, আর কোথা থেকে কে এসে ঘরে ঢুকে পড়ছে। আরে ভাই বুঝিস না কেন? আমার ফুলসজ্জা হয়ে গেছে, বাচ্চার জন্য অনেকটা প্রিপারেশন নিয়েছি, পুরোটাই ভগবানের ধার। শালা এমনিতে জীবনটা এখন সোজা চলছে না, এঁকে বেঁকে যাচ্ছে, আর এসেছে আমার জীবনে ঘোটালা করতে। কাইজার ফার্স্ট টাইমেস্টার নাও। প্রথমে থাপ্পড় মারো, তারপর চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে আমার ঘর থেকে বের করো। মালিকা দেবী নিজের উত্তেজনা চাপিয়ে রাখতে না পারে বলে, রাজ থাপ্পড়টা মারার কাজ আমি করি না মানে? অবশ্যই মামুনি, তুমি নিজে হাত সাফাই করতে পারো। তুমি কটা দাও আর কাইসের কটা দোক, আমার মনে জ্বালা মেটে। কি ঘন্টা তোমরা যে যখন পারবে বাজিয়ে দিবে। অনেক হয়েছে রাজ, আমি নিয়ে যাচ্ছি ওকে। কাইসার সময় অনেকক্ষণ আগে শুরু হয়েছে, কথা না শুনলে একটা চট তোমার গালে মিস হবে না। যথারীতি কাইসার ভয়ের চোটে এরিনার সামনে গিয়ে ফটাফট 4টা থাপ্পড় মারে। মালিকা দেবী গায়ে হঠাৎ ধরতে যাবে, স্বপ্না দেবী চিৎকার করে বলে, মালিকা আর এগোয় না। কিন্তু কাইসার 4টে থাপ্পড় মেরে চুলের মুঠি ধরে নিজের গায়ের জোরে টানতে টানতে বার করে রাজের ঘর থেকে। কাইসার, আমার ঘর বিছানা সব পরিষ্কার করো। বিছানার চাদর থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিস ধোয়ার ব্যবস্থা করো। আপাতত আমি শরীর ধুয়েছি, গা থেকে কেমন বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। আমার শরীরে যে বাজে নারীর ছোঁয়া পড়েছে, ছি, গা গুলিয়ে আসছে। বউ না থাকলে এই হয়। শালার দাদা শ্বশুর আমার বউটাকে আটকে রেখেছে। ইচ্ছে তো করছে মনে মনে কটা অশ্লীল গালি দিয়ে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে যায়। এদিকে স্বপ্না দেবী এবং মালিকা দেবীর মুখে কোনো কথা নেই। রাজের মুখে এমন কথা শুনে শখ, এই না চিৎকার করে হুঁশে আসে। স্বপ্না দেবীকে ধমকে ওঠে কাইচারকে, ওকে ছাড়ো, আমার আদেশ। কিন্তু কাইসার ছাড়ে না। কী হলো, কথা কানে যায় না? আসলে স্যারের আদেশ পালন করা আমার দায়িত্ব, ভুলে যাও না আমি তোমার স্যারের দিদুন হই। এখন চুল ছাড়ো। কাইসার ছাড়ে, তবে তার আগে দুটো থাপ্পড় মারে। এনা চিৎকার করে ইংলিশে গালি দেয়। কাইসার এরিনাকে ছেড়ে দিয়ে বলে, আজ আপনার কপাল ভালো মিস এরিনা, আজ যদি বনলতা ম্যাডাম এখানে থাকতো আপনাকে বোধহয় করে দিত। ম্যাডামের কানে খবর যাওয়ার আগে এই দেশ ছাড়ুন, নয়তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নিশুতি রাত একটা, মানুষও জেগে আছে কিন্তু সন্দেহ, সবাই বোধহয় গভীর ঘুমে। ঘুম নেই বোধহয় বর্ণলতা, চোখে চোখ জ্বালা করছে থেকে থেকে, কিন্তু ঘুম ধরা দেয় না। বহু চেষ্টা করে ঘুমিয়ে এপাশ ওপাশ করে, তাও ঘুম ধরা দেয়নি চোখের পাতায়। মনটা হঠাৎ অস্থির হয়ে ওঠে, ছটপট করে বিছানায় আবারও গুমড়ে কেঁদে ওঠে। হঠাৎ কি মনে করে উঠে থেকে নিজের চোখের জল মুছে ধীর পায়ে ঘর থেকে বেরোয়। চোরের মতো এদিক ওদিক পানে চেয়ে ধীর পায়ে হেঁটে যায়। নিজের ঘর পেরিয়ে ডান পাশে কোনার ঘরটার সামনে দাঁড়ায়। দাদুর ভয়ে একদম ধীরে দরজা ঠকঠক করে। কি? ভেতর থেকে অহনা ঘুম ঘুম স্বরে বলে, আমি। দরজা খোল। অহনা ঘুম ঘুম চোখে এগিয়ে এসে দরজা খুলে। বর্ণতা তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা চাপিয়ে দেয়, বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এত রাতে বুনু তুই? ফোনটা দে দিদিভাই। ফোন কার? কার ফোন দেবো? বড়তা নিজের মাথায় হাত দিয়ে বলে, ও হো দিদিভাই, তোর ফোনটা দে। অহনা বিরক্ত হয়ে বলে, এত রাতে আমার এত সুন্দর ঘুম ভাঙিয়ে ফোন নিতে এসেছিস? কী করবো দিদিভাই, আমার ঘুম আসছে না, তোর ফোনটা দে। অহনা বিছানার পাশ থেকে নিজের ফোনটা নিয়ে বর্ণতা হাতে দিয়ে বলে, নিয়ে যা, আমাকে ফোন দিতে হবে, আসতে হবে না। আমি যখন বেরোবো ফোন নিয়ে যাব তোর কাছ থেকে, তোর কাছে রেখে রাখ রাতটা। এত কিপটুস কেন তুই? 2-3টে ফোন ব্যবহার করবি কোথায়? একটা বোনকে গিফট করবি, দিবি, তা না করে আবার ফোনও নিতে আসবি বলছিস? ভুলে যাস না বুনু,
বাপ দাদার টাকায় চলি না আমি, নিজের উপার্জনের টাকায় নিজের শখ পূরণ করে নিজের উপার্জনের টাকায় এই ফোনটা কিনেছিলাম প্রথম স্যালারি পেয়ে। সেই ফোনটা আজ অবধি চলছে। চলছে বলে আর কোনো ফোন কেনা হয়নি। একটা বোনকেও গিফট করতে পারিস? হ্যাঁ, ওটাই বাকি আছে, তোকে গিফট করি আর দাদু আর ড্যাড মিলে আমাকে শুলে চড়াক আর কি। বর্ণা মুখটা ভার করে নিয়ে ফোনটা নিয়ে চলে যায়। সাবধানে যা, দাদাইয়ের চোখে পড়িস না যেন। বর্ণা সাবধানে এদিক ওদিক দেখে আবারও ছুটে নিজের ঘরে ঢুকে দরজাটা লকটা ঘুরিয়ে মনে মনে শান্তি পায় যে দাদাই ভাগ্যিস ঘরের দরজা বাইরে থেকে লক করেনি। যদি বাইরে থেকে লক করতো তাহলে তো বর্ণা বেরোতেই পারতো না। ভাগ্যিস দরজাটা খোলা ছিল। বর্ণা শান্তি মনে একটা দীর্ঘশ্বাস নিয়ে কল করে সেই পরিচিত নম্বরে। ওদিকে রাজ সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ঘর যেহেতু কাইসের মেয়েটকে দিয়ে পরিষ্কার করেছে, তাই রাজ গার্ডেনে এসে বসে রয়েছে। এমন সময় রাজের ফোন বেজে ওঠে। ফোনের নাম্বার দেখে কল না ধরে কেটে দেয়। আবার ফোন বেজে ওঠে। রাজ একইভাবে কল কেটে দেয়। এমন করে বনতা ৫-৬ বার ফোন করে, কিন্তু ফলস্বরূপ রাজ কেটে দেয়। কিন্তু বনলতা তো হার মানার মেয়ে নয়। এত কষ্ট করে রাতে ফোন জোগাড় করে আবার ফোন করছে আর রাজ ফোন কেটে দিছে। বনলতা হার মারবে না। এবার কল করে অনেকটা বিরক্ত নিয়ে কল রিসিভ করে রাজ। রাজ বিরক্ত হয়ে নিজের সমস্ত রাগ উগড়ে দেয় বর্ণতার উপর। ফোন নাম্বার দেখে বুঝতে পেরেছে এই নাম্বারটা কার, কে ফোন করছে। সেই কারণে ফোনে হ্যালো করার আগে রাজ বলতে শুরু করে, কী হয়েছে? ফোন করে বিরক্ত করছিস কেন? ওখানে ভালো লাগছে না? গিয়েছিলি তো মামার হাত ধরে ঢং ঢং করতে নাচতে নাচতে, আবার ফোন করছিস কেন? ফোন করে আমাকে কেন বিরক্ত করছিস রাত বেরোতে? বড়দা ফুঁসে উঠে, একটু কি ভালো করে কথা বলা যায় না? আপনি জানেন আমি কত কষ্ট করে ফোন জোগাড় করে আপনাকে ফোন করেছি? সেটা আমার জানার কথা নয়। ফোন করার কোনো দরকার ছিল না। এত রুড বিহেভ করার কোনো দরকার নেই। আমি কি করে বোঝাবো এখানে আমি একা ঘরে বন্দি হয়েছি, ফোন নেই আমার কাছে, আমি ফোন করতে পারছি না, কথা বলতে পারছি না, কোনো রকম যোগাযোগ করতে পারছি না। কথা তো সেরকমই ছিল। এ বাড়ি থেকে বেরোলে দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ না করার কথাই ছিল। তারপরে কেন আমাকে ফোন করে ইরিটেট করছো এটা তো বুঝতে পারছি না। এত রাতে আমি আপনার সাথে কথা বলবো বলে ফোন করছি আর আপনি আমাকে এরকমভাবে রাগ দেখাচ্ছেন, এটা ঠিক নয়। তুই কি এটা জানিস আজকে তোর এরকম গাফিলতির জন্যে কত বড় একটা মাসুল দিতেছে? ভালো হয়েছে ওই বাড়িতে গেছিস, থাক ওখানে। কোনোদিন দেখবি তোর বর আর তোর বরের জায়গা নেই। তো তাকে অন্য কেউ লুফে নিয়ে গেছে। পেছন থেকে কাইচার বলতে বলতে স্যার এবার যান, আপনার ঘর পরিষ্কার হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ুন, রাত তো হলো। ফোনের অপর পাশ থেকে বর্ণাতে পড়ে, ঘর পরিষ্কার হয়েছে মানে কী হয়েছিল? কী হয়েছিল আপনার? কী হলো বলছেন না কেন? কেন কী হয়েছে আপনার? কী আবার হবে? ঘরের ভেতরে তৃতীয় ব্যক্তি ঢুকে আমার অপবিত্র শরীর অপবিত্র করতে চেয়েছিল। খালি ভাবছি আজ যদি ঘুমের ঘোরে এটা বেশি হতো কত বড় সর্বনাশ হয়ে যেত। শেষ পর্যন্ত কিনা রাজসিংহানিয়া ধর্ষণের শিকার। বর্ণতা কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়, তারপর বলে, মানে তৃতীয় ব্যক্তি কে? সেসব জেনে তোর কি? কোনো কাজ নেই? নেই তো, বউ থাকলে এতিমের মতো ঘুরছে। লোকে তো সুযোগ খুঁজবে, ঘরে ঢুকবে। কি আছে? তোকে ডিভোর্স দেওয়া উচিত। যে মেয়ে নিজের স্বামীর মন বোঝে না তার সাথে সংসার করা সাজে না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আপনি আমাকে বারবার হার্ট করে কথা বলছেন। কথাটা বলে বর্ণতায় কেঁদে দেয়। বর্ণতার কান্না যেন রাজের হৃদয়ে এসে আঘাত করে। রাজ একটু নরম স্বর বলে, রাত হয়েছে, শুয়ে পড়ো। আমার একটা আবদার রাখবেন প্লিজ? রাত চেয়েও না করতে পারে না, নীরবে থাকে। নীরবতা সম্মতি লক্ষণভাবে বর্ণতা বেশি দূরে নেই, আপনার বাড়ি থেকে কিছু ঘন্টা দূরত্ব। রাতে কি একটু আসা যায়? দূর থেকে খালি দেখতাম। সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে। রাজ হঠাৎ করে বলে, চোখে কি সর্ষের ফুল দেখো মেয়ে? রাত এখন আর নেই, ভোর হতে চললো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, শুধু দেখলে হবে না, আমার কিছু চাওয়া পাওয়া পূরণ করতে হবে। যদি পারো তাহলে বলো। বড়তা ঢোক গেলে, আপনি মস্করা করছেন? আমি কিন্তু সত্যি বলছি। আমি সত্যি বলছি, অন্য মানুষ এসে আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছিল আর একটুর জন্য আমি ধর্ষণের শিকার হতাম। যদিও তখন নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু অপর পাশ থেকে মনে বলে, আপনি ভার্জিন না মানে আপনি এখনও ভার্জিন আছেন? রাজ বাঁকা হেসে বলে, প্রপার ভার্জিন আছে, নিজের ভার্জিনটি প্রমাণ করার মতো এখনও একটিও মানুষ পাইনি। সেটাই বলছি, যদি দিতে পারেন তাহলে যাব, নচেত এমনি এমনি মুখ তেতো করে ফিরে আসবো না।
আপনি কি জানেন আপনি অতিরিক্ত অসভ্য, অভদ্র কথা বলছেন? আমি এরকমই, আগাগোড়াই এরকম ছিলাম। মাঝে মধ্যে কেউ আমার এরকম লাগাম ছাড়া কথাগুলো পছন্দ করতো। আসলে এখন চোখে রঙিন চশমা লেগেছে তো, বুড়ো দাদুর কথায় নিজের মন মানসিকতা পরিবর্তন করতে চাইছো। তার জন্য এখন আমি বোরিং, অসভ্য, অভদ্র, আরও কত কিছু। এই, রাখ ফোন, আর কল করবি না। শালার নারী জাতিটা জীবনটাকে সিনেমা বানিয়ে ছাড়লো। টু টু টু, রাজ কল কেটে দিয়েছে। বড়তা এখনও কানে ফোন চেপে ধরেছে, বেচারি নিরুপায়। স্যার, এই না কিছু সময় আগে আপনি বললেন ফুলশয্যা সেরে ফেলেছেন, তাহলে আপনি এখনও ভার্জিন? এটা কি করে সম্ভব? রাজ রাগে চোখে কাইচারের দিকে তাকাতে কাইচা বলে, না স্যার, আসলে আমি কনফিউজ হয়ে গেছি। সরি স্যার, আর হবে না, আমি শুনতে চাই না। না মানে আপনি যখন বললেন তখন আমি আপনার পাশেই দাঁড়ানো ছিলাম, মানে চলে এসেছি তাই আর কি। রাজ উঠে গার্ডেন থেকে বাড়ির দিকে যেতে যেতে বলে, এর জন্য বলি বিয়ে কর বেয়াদব। সব আটাল আমার কপালে জুটে, বউশালা বোঝে না, আর অ্যাসিস্ট্যান্ট হয়েছে কাটা খায়ে নুনে ছিটে দিতে আসে। রাজকে চলে যেতে দেখে কাইচে বলে, যা বাবা, ভুলটা কি করলাম। সকাল 9টা বাজে, চারিদিকে রোদ ঝলমল করছে। বর্ণলতা চোখে কিছু সময় আগে ঘুম আসে, ক্লান্ত চোখ জোড়া, দরজায় টোকা পড়ে। এমন সময় ঘুমের ঘোরে প্রথমে বুঝতে পারে না, পরে ঝেড়ে মেরে ঘুম থেকে উঠে বারবার দরজায় ঠকঠকানি শুনে দরজাটা খুলে দেয়। অহনা দাঁড়িয়ে থাকতে দেখে বর্ণতা ঘুম ঘুম চোখে ফোনটা নিয়ে আসে বিছানার উপর থেকে। ফোনটা অহনার দিকে এগিয়ে দিয়ে বলে, অহনা বলে, বুনু, ফোন নিতে আসিসনি? তুই কি জানিস বাড়িতে কি কি প্ল্যান হচ্ছে? বর্ণা তার ঘুম ঠিক মতো না হওয়ার কারণে মাথাটা ব্যথা করছে, তাই বিছানায় এক কোণে বসে কপালে হাত দিয়ে বলে, বুনু কিছু বল। কি বলবো, কিছুই তো বুঝি না। আমার তো তেমন কথা হয়নি কারোর সাথে, কি করে বুঝবো বাড়িতে কি প্ল্যান চলছে? বুনু, বিয়ের প্ল্যান চলছে, বিয়ে দেওয়ার প্ল্যান করছে, আজ দেখতে আসবে। বর্ণা তার নিজের কপাল থেকে হাত সরিয়ে অহনার দিকে অবাক হয়ে তাকায়। দেখতে আসবে? কাকে দেখতে আসবে? এই বাড়িতে বিবাহযোগ্য মেয়ে কারা আছে? তুই, কারণ আমার তো বিয়ে হয়ে গেছে। আগে না, তোকেই দেখতে আসবে। দিদিভাই তুই কি পাগল? আমি বিবাহিত, আমার একটা বর আছে। আর বিয়ের কথা কেন আছে? বাড়ির মানুষদের কি মাথা খারাপ হয়ে গেছে? তুই থাকতে আমার বিয়ের জন্য ছেলে দেখছে, আজব। মরণদা চিৎকার করে দেখতে অহনা হেসে দেয়, মুচকি হেসে বলে, আরে চুপ, আমি মজা করছিলাম, আমাকে দেখতে এসছে আজকে। বর্ণতা লাফিয়ে ওঠে, সত্যি দিদিভাই তোকে দেখতে আসছে? কোন রাজপুত্র আমার দিদিভাইকে দেখতে আসে? অহনা মুচকে এসে, দাদাইয়ের পরিচিত একজন, আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আজকে আমার দেখাশোনা মোটামুটি বাড়ি থেকে সব ঠিকঠাক করেই এসেছে। শুধু পাত্র আর পাত্রী দুজনকে দেখার পালা। দিদিভাই, তুই এত বোল্ড আর এত মডার্ন, তবুও বাড়ির লোকের পছন্দে বিয়ে করতে চাইছিস? দিদিভাই, তোর কিন্তু শখ ছিল প্রেম করে বিয়ে করা, পছন্দের মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। অহনার মুখটা কালো করে বলে, ভেবেছিলাম তো প্রেম করে বিয়ে করবো, নিজের জীবনসঙ্গী নিজেই বেছে নেব, কিন্তু তার হলো না। পরিস্থিতি এখন হাতের বাইরে, এখন সবটা ম্যানেজ করে দেওয়া সম্ভব না। তার থেকে এটাই ঠিক, বাড়ি থেকে যাকে ঠিক করবে তার সাথে বিয়ে করব। আর তাছাড়া প্রেমের সম্পর্ক তো কারোর সাথে করে উঠতে পারিনি। দিদিভাই, তুই কি আমার জন্য নিজের ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করতে চাইছিস? আরে ধুর পাগল, তেমন কিছু না। আমি তো চাইছি এমন একটা মানুষ আমার জীবনে আসুক যে আমাকে বুঝবে, আমার সুখ আমার দুঃখ সবটা ভাগ করে নেবে। তার সাথে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাই। আশা করি দাদাই যাকে আমার জন্য পছন্দ করছে নিশ্চয়ই সে ভালো হবে। বুনু, তুই তো তোর জীবনসঙ্গী বেছে নিয়েছিস, সেই ভাগ্য আমার আর হয়নি, কিন্তু আশা করি সবটা ভালো হবে। দুই বোনের কথায় বিক্রম হয়ে বসেন। সোজা ঘরে ঢুকে বর্ণতার দিকে তাকিয়ে অহনাকে বলে, তোমার বোনকে বলে দিও আজ যেন ঘর থেকে বাইরে বেরোয়, সুন্দর করে শাড়ি পরে নিচে আসে, বাইরের লোক আসবে কোনো রকম সিনকেট না করে। বর্ণতা চোখ মুখ কুচকে বলে, দাদাইকে দাদাই দেখতে আসবে দিদিভাইকে, আমি কেন শাড়ি পরবো? অদ্ভুত। বিক্রমবাবু বর্ণলতার দিকে না তাকিয়ে বলে, শাড়ি পরার জন্য কোনো কারণ দরকার হয় না। আমার খুব কাছের মানুষ আছে, তাদের সামনে যেন আমাকে ছোট করা না হয়, সুন্দর করে শাড়ি পরে যেন নিচে নামা হয়, কথাটা যেন মনে থাকে। বিক্রমবাবু চলে যায় ঘর থেকে। বিক্রমবাবু যেতে বর্ণতা মুখ বাঁকিয়ে বলে, দিভাই, এটা কোন কথা? তোকে দেখতে আসবে আর আমি কেন শাড়ি পরবো? এই বুড়োর মাথায় কী চলছে? অনু, এভাবে রাগ করিস না, হয়তো বাড়িতে মানুষ আসবে, তার জন্য বলছে, বাদ দে। সকাল সকাল
দুপুর হয়, আজ বাড়ির সবাই উপস্থিত ডাইনিংয়ে একসাথে খাবে। বড়দা নিজের মন খারাপটাকে সাইডে রেখে সুন্দর করে স্নান করে সবার আগে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। বুবলি দেবী যেন আনন্দ ধরে না, বনলতাকে দেখে বলে, পিত্তি তুই এসেছিস, আয় বস, আমি আমি খাইয়ে দেবো মা। পাশ থেকে মুখ বাঁকিয়ে বলে, আমুলজা ধেরি মেয়েকে কি এখনো খাইয়ে দিতে হয় বৌমা? বনলতা নিজের দিদুনের দিকে মুখ বাঁকিয়ে বলে, এসে থেকে তো একবারও নিজের থেকে দেখা করতে চাওনি, আবার একজন আমাকে ভালোবাসছে সেটাও তোমার সহ্য হচ্ছে না বুড়ি? বুড়োর পাশে থেকে থেকে বুড়োর মতো খাটাস হয়ে যাচ্ছ। বিক্রমবাবু আস্তে করে বিদিশা দেবী চুপ হয়ে যায়। বিক্রমবাবু আজ খাবার টেবিলে বড়তাকে দেখে মনে মনে আনন্দ হয়, কিন্তু আনন্দ প্রকাশ না করে নিজের চেয়ারে বসে পড়েন। বুবলি দেবী খাবার দিতে দিতে বলেন, একদম শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না কেন বলো তো? ঠিক মতো বিক্রম বাবু বলে ওঠেন, খাওয়া দাওয়া করবে কি করবে, রাস্কেলটার জন্য তো মন খারাপ করে বসে আছে দিনরাত। বনলতা খাওয়া বন্ধ করে দাদুর দিকে তাকায়, আবার একরাশ মন খারাপ মনে উকি দিয়ে ওঠে। বিদিশা দেবী নিজের স্বামীকে একটা ধমক দিয়ে উঠেন চুপ করে। খাবার সময় উল্টোপাল্টা কথা, দেখেছো মেয়েটা সবে ভাত মুখে তুলছে, তাও সহ্য হচ্ছে না তোমার? বিক্রমবাবু চোখ দিয়ে বিদিশা দেবীকে শাসিয়ে নিজের খাবার খেতে থাকে। দুপুরের খাবার খেয়ে সবেমাত্র একটু বিশ্রাম নিতে ঘরে এসেছে বর্ণতা। এমন সময় বিদিশা দেবী ঘরে ঢুকেন। অহনা বর্ণতা শুয়েছে, দুজনে কিছু একটা নিয়ে কথা বলছে। এমন সময় বিদিশা দেবী বলেন, কিরে বোন, তোরা কি আলাপ করিস? অহনা আর বর্ণতা দুজনে হঠাৎ ভয় পেয়ে যায়, দুজনে চমকে ওঠে। বিদেশি দেবীর হাতে একটা সাদা লাল পেরে তাঁতের শাড়ি। বর্ণতার দিকে এগিয়ে গিয়ে বলে, ছোট বোন, আজকে এই শাড়িটা পরিস, খুব মানাবে তোকে। বর্ণতা নাক মুখ কুচকে বলে, দিদুন, আমার নিচে যাওয়ার কথা, আমি চুড়িদার পরে যাব, দেখতে আসবে দিদিভাইকে, আমি শাড়ি পরে কি করব? দেখ বোন, তোর দাদুরে চিনিস, কেমন রাগী মানুষ, আর রাগাস না, যা বলছে তাই কর। শাড়ি পরে নিচে আসবি, এই শাড়িটা পর, আর শাড়ির সাথে কিছু গহনা আছে সেগুলো পরে লাগবে। দিদুন কোনো কথা নয়, শাড়িটা পরে নিস, বুঝিস না তোর দাদুকে খুব কাছের মানুষ আছে, সেই অনুযায়ী তৈরি হয়ে নে। বড় বোন বড় নাতনি অহনাকে বলছে, তুই তোর বনুকে শাড়িটা পরিয়ে দে সুন্দর করে, আর নিজেও ওই নীল শাড়িটা সুন্দর করে পরিস। আচ্ছা ঠাম্মি। বিদিশা দেবী চলে যান, ওদের রেডি হতে বলেন। দিদিভাই, আমার না কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে বুনু, কী করে যায় বলতো? আচ্ছা রাজকে, রাজ সিংহানিকে একটাবার কল করে বললে হয় না পুরো ব্যাপারটা? না দিদি ভাই, এটা কিছুতেই সম্ভব নয়, আমরা না জেনে শুনে কোনোভাবে কোনো কথা বলতে পারি না, আর উনি যে রকচাটা কি নাকি করে বসে। আচ্ছা তুই ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে আয়, তোকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব। বর্ণতা ওয়াশরুমে যেতে অহনা কিছু একটা ভেবে নিজের ফোন থেকে রাজের নাম্বারে একটা ছোট্ট SMS দেয়, আমি অহনা, পিত্তি দিদি, আজকে আমাদের বাড়িতে পাত্রপক্ষ আসছে, শুনেছি আপনাদের এখনও ডিভোর্স হয়নি, তাই জানালাম আর কি। এতটুকু লিখে অহনা নিজের ফোনটা সুইচ অফ করে দেয়। মনে মনে বলে, সরি বনু, তোকে না জানিয়ে SMS করাটা ঠিক হলো না জানি, কিন্তু আমার খুব ভয় করছে, বাড়িতে কিছু একটা প্ল্যান চলছে আমাদের আড়ালে। আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে ঠিক ডিসিশন। সিংহানিয়া মেনশন এখন অনেকটা ফাঁকা। এরিনা এই বাড়ি থেকে কোথায় গেছে না গেছে, রাজ এর তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্বপ্নাদেবী নিজের রাতের উপর রাগ করেছেন, সকাল থেকে কিছু না খেয়ে বসেছিল রাজের আশায়, কিন্তু ফলাফল শূন্য। রাজ সকাল সকাল বেরিয়ে গেছে, অফিসে জরুরি মিটিং আছে। আগের মতো স্বপ্নাদেবীর খেয়াল রাখে না, স্বপ্নাদেবী থেকে নিজের থেকে অনেকটা দূরত্ব তৈরি করেছে রাজ। স্বপ্নাদেবী বুঝেন সব, কিন্তু রাজের সাথে কথা বলে হয়ে ওঠে না। রাজ কখন বাড়ি এসে কখন অফিসে যায় বোঝা মুশকিল। মালিকা দেবী খাবারের ট্রেটা হাতে নিয়ে আসেন। মামুনি, মামুনি ভেতরে আয়, দরজা খোলা আছে। মামুনি, খাবারটা খেয়ে নাও, তোমাকে খাইয়ে আমি বেরোবো। কোথায় যাবি? অপুর সাথে বেরোবো, ও রেখে দে, খেয়ে নিব। না মামুনি, আগে দুটো খাও, না খেয়ে আর কত থাকবে? কথা বলিস কেন? বললাম তো রেখে দে, খেয়ে নিব। যা তুই। মালিকা দেবী আর কিছু বলে না, চলে যায় রেডি হতে। চট্টোপাধ্যায় বাড়িতে পাত্রপক্ষ এলো বলে বুবলি দেবী নিজের হাতে 5 রকমের মিষ্টি, সিঙ্গারা, নিমকি, কচুরি সব বানিয়েছে। কচুরির গন্ধে সারা বাড়ি মোমো করছে। এই দিদিভাই, মনটা কচুরি খেতে ইচ্ছে, তুই থাক আমি যাই। এই দাঁড়া দাঁড়া, এখনো গহনা পরানো হয়নি। ধুর, রাখ তোর গহনা, তুই সুন্দর সাজকোট তো। বলে বর্ণতা নিচে ছুটে রান্নাঘরে এসে সিঙ্গারা দেখে গরম গরম হাতে নেয়।
ও মামি, আমার পছন্দের জিনিস লোভ সামলাতে পারছি না। এই মেয়ে, গরম তো, দাঁড়া, মুখ পুড়ে যাবে, বাটি নে। না না, লাগবে না। দুজনের কথার মাঝে ডোরবেল বেজে ওঠে। বাড়ির কাজের মানুষ রেণুকাকে গিয়ে দরজা খুলে দেয়। ওই দেখ, ওনারা এসে পড়েছে। যা তুই উপরে দেখ, অহনার আর কত দূর হলো? যাচ্ছি বাবা, বাবা যাচ্ছি। আগে একটু কচুরি আর সিঙ্গারা দাও। বুবলি হাসে। সিঙ্গারা আর কচুরি মূলত বর্ণতার জন্য বানিয়েছে। মেয়েটা বড্ড ভালোবাসে। আচ্ছা নে ধর। সোজা উপরে উঠবি। বর্ণতা এক হাতে বাটি আর এক হাতে সিঙ্গারা নিয়ে একটা খেতে যাচ্ছে। রান্নাঘর থেকে পেরিয়ে দু চার পা হাঁটতেই পড়ে যেতে নেয়। ভুলে বসে সে শাড়ি পরছে। রান্নাঘর থেকে বেরোলে ড্রয়িং রুমে পড়ে। বর্ণতা তাই তাড়াতাড়ি করে যেতে নিয়ে শাড়িতে পা পেঁচে পড়ে যেতে নেয়। চোখ মুখ কুঁচকে বন্ধ করে। এতক্ষণও ও যখন পড়ল না, তখন চোখ খুলতে নিজেকে আবিষ্কার করে একটা সুঠামদেহী পুরুষের সামনে, যে বর্ণতা হাতটা ধরে রেখেছে। বর্ণতা চোখের পলক ফেলে সামনে দাঁড়ানো ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে হাতের অর্ধেক খাওয়া সিঙ্গারা নিচে পড়ে গড়াগড়ি খেছে। সেদিকে তোয়াক্কা না করে এক হাতে বাটি ভর্তি কচুরি আর সিঙ্গারাও নিচে পড়েছে। বর্ণতা সেদিকে না তাকিয়ে সামনে দাঁড়ানো সুঠাম ছেলেটির পিছন দিকে তাকিয়ে নিজের দাদু এবং মামাকে এক প্রকার ভালো করে দেখে নিয়ে একটা ফাঁকা ঢোক গিলে বাড়ির আসা মেহমানদের সরি বলে নিজের শাড়ির কুচি ধরে এক ছুট দেয়। ড্রয়িং রুমে সবাই কথা বলা বন্ধ করে এত সময় চেয়ে ছিল এইদিকে। বিক্রমবাবু সকলের নজর কাটতে বলে, এই রেনু, চা জল নিয়ে আয়। সকলের দৃষ্টি ফিরল বিক্রমবাবুর বন্ধু জয়জিৎ। তার সাথে তার ছোট থেকে বন্ধুত্ব সম্পর্ক। তার নাতির সাথে নিজের বড় নাতি অহনার বিয়ে দিয়ে বন্ধুত্ব সম্পর্কটা পাকা করতে চায়। জয়জিৎবাবু বলেছেন, ওটা প্রীতি সমানা? হ্যাঁ ওটাই। কত বড় হয়ে গেছে, ওর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? হ্যাঁ হচ্ছে তো। জয়জিৎবাবু ছেলের বউ নীলাদেবী নিজের ছোট ছেলেকে ডেকে বলেন, এই আকাশ, এদিকে আয়। আকাশের কানে কথাটা ঢুকলো কি না কি জানে, তার নজর সামনে স্থির। বর্ণতা চলে যাওয়ার পানে তাকিয়ে আছে একভাবে। নীলাদেবী বলে, এ আকাশ, এদিকে আয় বাবা। এবার হুঁশ ফিরে সিঁড়ির দিকে নজর সরিয়ে নিজের বাড়ির বড়দের সাথে বসে। রাজের সারা রাত ঘুম নেই, তার মধ্যে অফিসে প্রচুর চাপ। সব মিলিয়ে বিজি। সারাদিন খাবারও পায়নি। নিজের ফোন খুঁজতে গিয়ে খেয়াল করলো পকেটে নেই। পাশে আসতে ল্যান্ডলাইনে কল করে রিসেপশনে একটা ব্ল্যাক কফি পাঠিয়ে দিত। বেশ কিছু সময় পর কাইচার হাতে কফির কাপ নিয়ে রাজের রুমে আসে। মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার, আপনার কফি। রাখো স্যার। স্যার আপনার ফোনটা? রাখো। কাইচার খেয়েছো? নো স্যার, খাইনি। আপনার খাওয়া হয়নি এখনো? আমি কি করে খেতে পারি? কাইচার কাজের ফাঁকে হলেও খেতে হয়। আচ্ছা, ক্যান্টিন থেকে অর্ডার করো খাবার। ওকে স্যার। খাবার আসতে রাজ অর্ডার করে কাইসারকে প্লেট রেডি করতে দুজনে। খাবারে এক লোকমা তুলেছে সবে। এমন সময় SMS আসে রাজের ফোনে। খেতে খেতে চেক করে ক্লান্ত মস্তিষ্ক হঠাৎ করে রাগে জ্বলে ওঠে। রাজ কোনো রকম যতটা পারে খাবার খায়। রাজের দেখা দেখি কাইসারও তাড়াতাড়ি খাবার খায়। রাজ হাত মুখ ধুয়ে এসে কাইসারকে বলে, গাড়ি বের করো, এই মুহূর্তে যেতে হবে। কাইসার বুঝে নিশ্চয় কোনো সিরিয়াস ব্যাপার, তাই আর কোনো কথা না বলে গাড়ি বার করতে যায় পার্কিং থেকে। কাইসার, আমি ড্রাইভ করছি, তুমি বসো। না স্যার, আমি পারবো। ওকে, জলদি। গাড়ির সিলভার রোড 265 নম্বরের গলি 5 নম্বর বাড়িটির সামনে দাঁড়াবে। কিন্তু স্যার, আমরা কোথায় যাচ্ছি? পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে, আর তোমার ম্যাডামের পাখা গজিয়েছে খাওয়ার জন্য। স্যার, একটা প্রশ্ন করলে মুখে ফেবিকুইক মেরে দেবো। শালা যত সব যুক্তিবিদ আমার কপালে জুটছে। পেঁচাল না মেরে গাড়ি জোরে টান। কথা শেষ করে SMS আসা ওই নম্বরে কল দেয়। ফোন বন্ধ। রাগে মনে হয় নিজের মাথায় নিজেই দেওয়ালে মারতে। মনের মধ্যে হাজারখানা গালি দিতে থাকে। শালার দাদা শ্বশুর আজ 19-20 করলে আপনার বউ নিয়ে চলে যাব। চেনে নামায়? এই বেয়াদব, এর গাড়িটা জোরে টানো, নয়তো নামো গাড়ি থেকে। স্যার স্যার, কুল কুল, আমি জোরেই টানছি। আপনি এত হাইপার হচ্ছেন কেন? ম্যাডাম কিছু করছে? কৈফিয়ত চাও কাইসার? আই সোয়ার, এখানে 19-20 হয়ে গেলে তো তোমার হিসাব নিব। কিন্তু স্যার, রাজ তাকানোর ধরন দেখে চুপ করে যায় কাইসার। এই দাঁড়া দাঁড়া, এই জায়গায় স্টপ। স্যার, এখনও অনেকটা রাস্তা, এখানে কেন দাঁড়াবো? ড্রাইভিং সিট স্যার, ফার্স্ট। কাইসার ড্রাইভিং সিট আসতে রাজ নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে গাড়ি হাই স্টার্ট দেয়। হাই স্পিড। স্যার স্যার,
আস্তে গাড়ি আর একবার দাঁড় করিয়ে গাড়ির ভিতরে থাকা টুল বক্স বের করে স্যালুটন নিয়ে কাইজারের মুখে মেরে দেয়। সিট বেল্ট লাগিয়ে আগের থেকে ফাস্ট স্পিডে গাড়ি স্টার্ট দেয় কাইজার বেচারা। বাড়িতে আসা অতিথিদের চা শরবত বেশ কিছু সময় নিজেদের মধ্যে আলাপ সেরে নেয়। বাবুর বৌমা নীলা দেবীকে আনতে বলে। বিক্রমবাবু মাথা নেড়ে বলে, বড় বৌমা অহনাকে নিয়ে এসো। হ্যাঁ বাবা। বুবলি দেবী যেন অহনাকে আনতে যাওয়ার আগে শ্বশুরের ইশারায় বুঝে যান কি হলো তাদের। হ্যাঁ মামি। দিদিভাই রেডি হয়। বুবলি দেবী ঘরে এসে অবাক হয়ে যায়। মেয়েটাকে নীল শাড়িতে কি সুন্দর না লাগছে। অহনার থেকে চোখ সরিয়ে পিত্তিকে দেখে হায় হায় কারো নজর না লেগে আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। পিত্তিকে সাদা লালে তাঁতের শাড়িতে মেয়েটাকে একদম অপরূপা লাগছে। বিবলি দেবী এগিয়ে গিয়ে খানিক নজর কটিকা দুই মেয়ের কপালে চুম্বন এঁকে দিয়ে বলে, কারণ নজর না লাগুক আমার দুই মেয়েকে অপরূপা লাগছে। কি সুন্দর মানিয়েছে তোদের শাড়িতে। হ্যাঁ মামি। আজ আমি দিদিকে হবু জিজুর দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আজ না হাত চেয়ে বসে বিয়ে করার জন্য। অহনা কটমট করে তাকিয়ে বলে, তোর লজ্জা শরম করে না? মায়ের সামনে এসব কি বলছিস? মনতা নিজের মামিকে জড়িয়ে ধরল। মামি তুমি দিদিভাইকে বলো তো আমার সব মাই ডিয়ার, এখানে কোনো বড় কেউ ছোট নেই। বুবলি দেবী বর্ণতার কান টেনে ধরে, খুব পেকেছিস, দিদিভাইকে নিয়ে আয়। মানে আমি তোমার শাড়ি পরতে বলেছিলাম, আমি শাড়ি পরে সেজেছি, বাট নিচে যাওয়াটা এই সময় যাওয়া উচিত নয়। বর্ণতা মজা করে বলে, এমন তো হতে পারে জিজু তোমার মেয়েকে না নিয়ে আমাকে দেখে পছন্দ করে নিলে, তখন কেমন হবে বলো তো ব্যাপারটা। আমার একমাত্র দিদিভাই শখে পড়ে কাঁদবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বুবলি দেবী বর্ণতার মাথায় চাটি মেরে বলে, পাগল মেয়ে, অহনাথ ছবিতে দেখেছে, সে ছবি দেখেই পছন্দ করেছে, তবেই না দেখতে এসছে। আর তোকে এত ভাবতে হবে না, তোকে পছন্দ হলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে মামি, আমি তো বিবাহিত। বুবলি দেবীর মুখটা চুপসে যায়, মুখে কিছু বলে না। চল চল, এবার অনেক হয়েছে, এবার নিচে চল। অহনাকে নিয়ে বুবলি দেব বর্ণলতা আর বুবলি দেবী নামেন। অহনা সুন্দর করে সকলকে প্রণাম জানিয়ে দাদুর পাশে বসে। অহনাকে দেখতে আসা ছেলেটি আর চোখে অহনাকে দেখে। নীলা দেবী হেসে বর্ণতার দিকে তাকিয়ে বলে, কি গো মেয়ে, তুমি দাঁড়িয়ে থাকবে বুঝি? তুমি আমার পাশে বসো। বর্ণতা যেতে না চাইলেও ওর দিদুন ইশারা করতে দেখায় ওখানে গিয়ে বসে। বর্ণতা পাশে গিয়ে কথা মতন বসে। নীলা দেবী বলে, অনেক শুনেছি তোমার কথা বাবার কাছ থেকে, তোমার সাহসিকতার অনেক গল্প শুনেছি। তোমার দিদিকে তো আমি আগে থেকে চিনি, তোমার সাথে সাক্ষাৎ হয়ে নেওয়া যাক, কি বলো মেয়ে? বড়তা মৃদু হাসে। নীলা দেবী বলেন, ছেলে মেয়ে তো বড় হয়েছে, তাদের একা একা কথা বলতে দেওয়া উচিত, তাই না? বিক্রমবাবু মাথা নেড়ে সায় জানায় বলে, হ্যাঁ এটাই উচিত। অহনা তুমি আদিত্যকে নিয়ে ছাদে যাও, দুজনে একটু কথা বলো, দুজন দুজনকে একটু চেনো, জানো আমরা বড়রা এখানে কথা সেনি। অহনা চোখ দিয়ে বর্ণতাকে ডাকে। নীলা দেবী বলে, তুমি একা যাও, পিতৃষা আমার এখানে বসুক, আমরা একটু কথা বলি। তোমরা কথা বলো, দেখো আমার ছেলেকে পছন্দ হয়নি কি না। অহনা ধীরে সুস্থে এগিয়ে যায়, পিছনে আদিত্য। বর্ণতা মোটেও ভালো লাগছে না এখানে বসে থাকতে, এখন মনে হচ্ছে বর্ণতাকে দেখতে এসেছে। হাজার খানিক প্রশ্নটা গল্প শুনতে ইচ্ছে করছে না। বড়তা হঠাৎ করে নিজের আশেপাশে তাকাতে চোখ যায় অপর পাশের সোফায় বসে থাকা একটা ছেলের দিকে, যেটা রীতিমতো চোখের পলক না ফেলে ড্যাব ড্যাব করে তাকিয়েছে বর্ণতার দিকে। বর্ণতা নিজের মস্তিষ্ক কিছুটা চাপ প্রয়োগ করে বুঝতে পারে উনি সেই যুবক যার সাথে কিছু সময় আগে ধাক্কা লেগেছিল। ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভদ্রতার সহিত মৃদু হাসে বর্ণতা। সকালের কথা বলার মাঝে হঠাৎ ডোরবেলটা বেজে ওঠে। বাড়ির কাজের মেয়ে রেনু হেন্তু দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে পড়া এক সুঠমদেহী যুবক। এ কি, কোথায় ঢুকছেন? কারা আপনারা? কোথায় ঢুকছেন? দাঁড়ান দাঁড়ান বলছি। বড় সাহেব কারা যেন বাড়িতে ঢুকে পড়ছে। পেছনে দাঁড়ানো কাইচার নিজের মুখ থেকে টেপ খুলে বলে, দয়া করে আপনি চুপ করুন। এমনভাবে চিৎকার করছেন যেন দিন দুপুরে ডাকাতি করতে এসেছি। আশ্চর্য, চেনেন আমাদের? না মানে আমাদের স্যারকে? রাজ কোনো দিকে নাকে সোজা এগিয়ে যায় সামনের দিকে। ড্রয়িং রুমে সকলকে দেখে না দেখার ভান করে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়েও যায়। এক মহিলার পাশে শাড়ি পরা অবস্থায় মাথা নিচু করে বসে আছে, দাঁতে দাঁত চেপে, এক হাত পকেটে আর এক হাত মুট করে চেয়ে থেকে। বিক্রমবাবু রাজকে দেখে চেঁচিয়ে ওঠে, এ কি তুমি তুমি
তোমাকে কে ঢুকতে দিচ্ছে? সিকিউরিটি, সিকিউরিটি, এই রাস্কেলটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করো। আমার পারমিশন ছাড়া ওকে কেন ঢুকতে দেওয়া হয়েছে? বর্ণতা মাথা নিচু করে হাঁটে। হঠাৎ বিক্রমবাবুর কথা শুনে মাথা তুলে তাকায়। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অন্তরাত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। বর্ণতা ভয়ে ফাঁকা ঢুকিলে, ভয়ে শাড়ির আঁচল চেপে ধরে। তোমার কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি। এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। কে ঢুকতে দিয়েছে তোমাকে? রেনু, বাড়িতে দেখে শুনে মানুষ ঢুকতে দিবি? তোকে বারবার বলছি না? রাজ আশপাশ নজর বুলিয়ে পাশে একটা সিঙ্গেল সোফা দেখে সেখানে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে। শুধু তাই না, নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে সিগারেট ধরিয়ে একটা শুকটানের ধোঁয়া ছেড়ে বলে, কুল দাদা শ্বশুরমশাই, কুল। এত হাইপার হচ্ছেন কেন? ও, ব্লাড প্রেশার বেড়ে যাবে তো। তোমার লজ্জা করছে না এভাবে মুখের সামনে সিগারেট খাচ্ছ? পায়ের উপর পা তুলে রাগে আবারও বলে, আমি এতক্ষণ সিকিউরিটি ডাকছি, কেউ আসছে না কেন? অমল, তুমি কি দেখবে ব্যাপারটা? আর একটা সিগারেটের শুক টান দিয়ে বলে, ওহো, কেউ আসবে না, সিকিউরিটিরা মার খেয়ে শুয়ে আছে, পারলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তোমার এত বড় সাহস, তুমি বাড়িতে এসে গুন্ডামি করছো? একটা সিগারেট গোটা শেষ করে ফেলা জন্য অ্যাস্ট্রে খুঁজে না পেয়ে নিচে ফেলে পা দিয়ে চেপে দিয়ে বলে, কি যেন বলেছিলাম? আমি এখানে এসেছি, তাই তো? সামনে মানুষদের দিকে তাকিয়ে বলে, সরি ডিস্টার্ব করার জন্য, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। কিন্তু কি বলুন তো, ওই যে সামনে বসে থাকা বুড়ো রিটায়ার্ড অফিসের মানুষটা আছে না, উনি আমার পিছনে লেগেছে। শুধু তাই নয়, আমার হৃৎপিণ্ড নিয়ে এক প্রকার টানাটানি করছে। ওনার কপাল ভালো আমি ভাঙচুর করিনি। রাজ, বেরিয়ে যাও। কি অসভ্যতামি করলো! অমলবাবু বললেন, আমাকে কি ভিখারি মনে হয় করেছেন যে যখন থেকে চলে যাও করছেন? ভুলে যাবেন না আমি কে। আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই যে আপনারাও যেতে পারেন এখন। বিক্রমবাবু, এই ছেলে কি বলছে? এত রাজ সিংহানে এখানে এবে কেন? রাজের চোখ এখনো একই জায়গায় আটকেছে, মাথা হ্যাং হয়ে গেছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোজা গিয়ে বর্ণতা হাত চেপে ধরে, কি হচ্ছে এটা? কি? ছাড়ো আমার নাতনির হাত। বাড়ি বেয়ে এসে গুন্ডামি করছো? পাত্রপক্ষ সব দাঁড়িয়ে গেছে। পাত্রের ভাই আকাশ নামক ছেলেটা এগিয়ে এসে রাজের হাতটা ধরে, ছেড়ে দিন ওনাকে। রাজ বাঁকা চোখে তাকিয়ে বলে, তুই বলবি আমি কাকে ছাড়বো আর কাকে ধরবো? কথা বলে নিজের ডান হাত মুঠ করে দেয় এক ঘুষি। আকাশ ছিটকে পড়ে মেঝেতে। নীলাদেবী আকাশের দিকে এগিয়ে যায়। বিক্রম, এগুলো কি হচ্ছে? কি হলো? সোজাভাবে আসবে নাকি কোলে তুলতে হবে? নাটক মারো? অমলবাবু নিজের প্রফেশনাল বন্দুক বার করে রাজের দিকে তাক করে বলে, ছাড় ওকে, বেশি বাড়াবাড়ি করলে কটাগুলি তো শরীর এপার ওপার করবে। হাসালেন। কি ভাবলেন আমি ভয় পাবো? উল্টে আপনার প্রফেশনে এই তালা লেগে যাবে। সাহস কি আপনাদের? আমার বিয়ে করা বউকে আবার বিয়ের জন্য ফোর্স করছেন? আমি চাইলে কেস করতে পারি। কি ভেবেছেন চুপচাপ ছিলাম বলে যা কিছু তাই করবেন? বনতা দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলে, তুমি ভালোভাবে যাবে নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবো? কি বলছো এ বিক্রম? অহনার বিয়ে হতে গেছে। বিক্রমবাবু রেগে বলেন, ও কি অহনার হাত ধরেছে? ও যার হাত ধরছে তার কথা বলছে। এই, আপনাদের প্যাচাল বন্ধ করেন। নিজেদের খুব চালাক মনে করেন। বড় ছেলের সাথে বড় মেয়ের আর ছোট ছেলের সাথে ছোট মেয়ের বিয়ে দেওয়া যে প্ল্যান সেটেছিলেন, সেটা সাকসেসফুল হল না। বনতা ভয়ে কাঁপছে। রাজকে দেখে আনন্দ হলো স্থায়ী হয়নি বেশি সময়, এখনও ভয় আছে। অতিরিক্ত রেগে বলে, তোর ঘর কোনটা? বনতা চুপ। কথা কানে ঢুকছে না? কালা হয়ে গেছিস? তোর ঘর কোনটা? বনতা ফাঁকা ঢোকগুলি হাতের ইশারা করে দেখায়। ব্যাস, আর কাউকে কিছু বলতে না দিয়ে বনতা রাজ বর্ণতাকে পাজাখোলা করে তুলে যেতে যেতে বলে, ভদ্র হতে চেয়েছিলাম, ভদ্র হতে দিস নেই। ওই অভদ্র রাজ সিংহানিকে সামলা। তোর দাদুর দেমাক আজ ভাঙবো। ছাড়ো আমায়। কি করছেন সবাই দেখছে তো? রাত যেতেছে বলে গতকাল রাতে যে আসতে বলেছি তার বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি অমল? রাজকেলটাকে বার কর বাড়ি থেকে। কি শুরু করছে? ছি, কি নোংরামি! রাজ বনতাকে কোলে নিয়ে পেছনে ফিরে বলে, নিজের বউয়ের সাথে যদি রোমান্স করাটাকে নোংরামি করা হয়, তবে হ্যাঁ, আমি নোংরামি করছি বলেই জলজন্ত প্রমাণ আপনার পাশে। আপনি নোংরামি করেছিলেন বলে জলজান্ত প্রমাণ আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। অমলবাবুর দিকে তাকিয়ে বিক্রমবাবুকে বলে, মানে আপনার ছেলে? আর এই যে আমার কোলে যে আছে, মানে তার মা, সেও জলজান্ত প্রমাণ। বাবু দাঁতে দাঁত চেপে বলে, অশ্লীল কথাবার্তা। আমি তোমার সাথে
কিছুতেই আমার নাতনিকে থাকতে দেব না। আপনি বলার কে? সংসার করবে বনলতা, আমি আমার লতা পাতার সাথে সংসার করব, থোড়ি না আপনার বুড়ো বউয়ের সাথে সংসার করব। মুখ সামলে কথা বলে রাস্কেল। বলবো না কি করবেন? দজ্জাল শ্বশুরের মতো ব্যবহার করছেন। আমার মতো হ্যান্ডসাম ছেলে কোথাও খুঁজে পাবেন? আপনার নাতনির তো বয়স কম হয়নি, ঘরে বসিয়ে বসিয়ে রেখে ওর ভুঁড়িওয়ালা পেট মোটা আপনার মতো সরকারি চাকরিওয়ালা লোকের গলায় ঝুলিয়ে দিতে চাইছিলেন নাকি? আরে ভাই, আপনার কপাল ভালো, আমার মতো একটা ভদ্র সভ্য স্টাবলিশ ছেলে পেয়েছেন। তাই না কাই স্যার? ইয়েস স্যার, আপনি যা যা বলছেন একদম ঠিক। শুনছেন মিস্টার বুড়ো রিটায়ার্ড অফিসার, আপনি আমার মুডটাই নষ্ট করে দিচ্ছেন। বাগড়া দিবেন না প্লিজ। আপনি বরঞ্চ কাজ করুন, দিদিমাকে নিয়ে ঘরে চলে যান। রোমান্স এখন করবেন না তো কবে করবেন? ঘাটে গেলেন, আই মিন পরলোক গমন করলে। বিক্রমবাবু এবার লজ্জায় পড়ে যান কিছুটা। জয়জিৎবাবু বলেন, আজ বরঞ্চ আসি বিক্রম, পরে তোদের জানাবো। আদিত্য আর অহনা প্রায় অনেকটা সময় গল্প করে বললে ভুল হবে। দুজনে জানে এই ব্যাপারটা পুরো জমে মজা নিচ্ছে। এই আদি, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। হাই ফাই। দুজনে হাতে তালি দেয় একে অপরের সাথে। ভাগ্যিস তুমি আগেই জানিয়েছিলে। কি বড়রা প্ল্যান সাজিয়েছে বাড়ির বড়রা। আদি, আজ আমি খুশি। আই লাভ ইউ। আদিত্য হেসে একপাশে জড়িয়ে ধরে অহনাকে। আই লাভ ইউ টু সোনা। কথাটা বলে অহনার কপালে একটা চুমু খায়। অহনা হাসে। অহনা আর আদি দুজন দুজনকে ভালো করে চেনে, আজ না অনেক দিন ধরে। অহনার বাড়ি কেউ না জানলে আদির দাদু সবটা জানে। যেই বিক্রমবাবুর সম্বন্ধর কথা পেরেছে আজ কি রাজকে এখানে আসার কথাটা বলা ছিল ওদের প্ল্যান। নীলাদেবী চেয়েছিল আকাশের সাথে বর্ণতার বিয়ে দিতে, কিন্তু সেটা আর হওয়ার নাই। তাই এই প্ল্যান। আর রাজ এবং আদিত্য দুজনকে খুব ভালো করে চেনে। বিজনেস পারপাসের সম্পর্কটা খুব ভালো। মাঝখান থেকে ভাইটা মার খেলো বেচারা। অহনা, থাক আদি, মন খারাপ করো না। আচ্ছা আমি এখন আসি। সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি। এ আদি, আমাদের বিয়ে তো আবার কোনো বাগড়া হবে না তো? আরে ধুর পাগল, কোনো সমস্যা হবে না, আমি তো আছি, তুমি রিল্যাক্স করো। কথা শেষ করে আদি নিচে নেমে আসে নিচের দিকে। আর রাজ বর্ণতাকে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আদির সাথে রাজের চোখাচোখি হয়েছে। আদির চোখ মানে রাজ তা দেখে বাঁকা হাসে। বিক্রমবাবু আর অমরবাবু কারো কথা না তোয়াক্কা করে বর্ণতাকে নিয়ে বর্ণতার দেখিয়ে দেওয়া ঘরে যায়। ঘরে ঢুকতেই বর্ণতা নিজের কোল থেকে নামিয়ে বর্ণতাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করে ভালোভাবে। বর্ণতা পিছিয়ে যায় কিছুটা, ভয়ে শেষ। রাজ একটু শব্দ করে ঘরের দরজাটা বন্ধ করে। বর্ণতা কেঁপে ওঠে। রাজ সিগারেট দেয়, এক টান দিয়ে বর্ণতার দিকে এগিয়ে যায়। বর্ণতা মাথা নিচু। রাজ বর্ণতার থুতনি ধরে নিজের মুখ মুখোমুখি। বর্ণতার চোখ জোরে বন্ধ, ফাঁকা ঢোক গেলছে। রাজ সিগারেটের ধোঁয়া বর্ণতার মুখের সামনে ছাড়ে। অপ্রিয় গন্ধতে নাক মুখ কুঁচকে নেয়। রাজের এমন কাজে অতিষ্ঠ হয়ে যায়। রাজের মুখ থেকে সিগারেট কেড়ে ব্যালকনি দিয়ে ফেলে দেয়। বর্ণতার পিছু পিতে রাজ সদ্য সিগারেট খাওয়া ঠোঁট চেপে বর্ণতার ঠোঁটে। বর্ণতা হঠাৎ আক্রমণে চেপে যায়। রাজকে নিজের থেকে সরাতে চায়, সারে না। নিজের সর্বস্ব রাজ উগলে দেয় বর্ণতার ঠোঁটে। সিগারেট খাওয়া ঠোঁট বর্ণতার ছুঁতে বর্ণতার কেমন যেন গন্ধের দম বন্ধ হয়ে আসে। ছাড়া পেতে লাফালাফি করে। বর্ণতা যখন নিতে পারে না, রাজকে জোরে ধাক্কা মারে, কাজ হয় না। রাজ নিজে থেকে ছাড়ে। বর্ণতা কেসে ওঠে, কাশের চোটে চোখ থেকে জল বেরিয়েছে। ছুটে বাথরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে জল দেয়, কুলি করে, কেমন ওয়াক করে, মাজন নেয়, দাঁত ব্রাশ করে একটু রিল্যাক্স হতে পিছন থেকে রাজ বলে, আজকাল আমার ছোঁয়াও নিতে পারছিস না? বড়তা অসহায় মুখ করে, আপনি তো জানেন সিগারেট আমি পছন্দ করি না, তারপর আপনি অমন করলেন আমার বমি এসে। রাজ এবার তেরে এসে বড়তার গাল চেপেতে হিসিয়ে পড়লে, সব ঠেকা কি আমার পড়ছে? তুই জানিস না আমার ভালো লাগা আর খারাপ লাগা? তোকে বলি, আমি ছাড়া কারোর সামনে শাড়ি পরবি না, সাজবি না। বড়তা ব্যথায় কেঁদে ওঠে। ছাড়ুন ছাড়ুন। রাত ছাড়ে না। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, দাদুর আদেশ। বাহ বাল, তোর তোর দাদুকে বলতে পারলি না ওনাকে শাড়ি পরতে? তোর দাদু যা বলবে তুই তাই শুনবি? তোকে যদি বিয়ের পিড়িতে বসতে বলে তখন বললেই বসতাম নাকি? সেজেগুজে যদি অন্য ছেলের সামনে যেতে পারিস তবে বিয়ের পিড়িতে কেন বসতে পারবি না?
সব সম্ভব তোর দ্বারা। বর্ণতা রাজের মন ঘোরাতে বলে, আমাকে সুন্দর লাগছে না? মন ঘোরানো তো দূর, রাজের মাথা আরও গরম করতে এই কথাটাই ছিল কাফি। সুন্দর? সুন্দর মারো ড্যাশ। অন্য পুরুষের সামনে নিজের সৌন্দর্য তুলে ধরো। তোর রূপের জালে ওই ছেলেকে ফাঁসি কি মজা পেতে? আর এই শাড়িটা বলে বর্ণতার গা থেকে শাড়ি টানবে। পিন গেঁথে গেছে। রাজ দেখে আগে কাঁধ থেকে পিনটা খুলে শাড়ি টান মেরে। কি করছেন, পাগল হলেন নাকি? রাজ সেসব শোনার নাম নেই, গা থেকে শাড়ি খুলে নিচে ফেলে। বর্ণতা নিজের হাত দিয়ে শরীর আড়াল করতে চায়। রাজ সাওয়াচ্ছের বর্ণতার গায়ে বডি জেল ছুঁড়ে মারে। গায়ে জল পড়ায় আর বডি জেলের জন্য ফেনা উঠে যায়। রাজ রাগে হিতাহিত জ্ঞান শূন্য, গা ডলার ছোবড়া দিয়ে জোরে জোরে ডলতে থাকে। ছাড়ুন, লাগছে। লাগুক, লাগার জন্যই তো ডলা। সাহস হয় কী করে অন্য মানুষকে নিজেকে দেখার সুযোগ করে দেয়? এতটুকু সময়ে এতটাই দিওয়ানা হয়ে গেছে যে আমার হাত ধরে বাধা দেয়। তোকে তো আজকে আমি। বড়তা জোরে কেঁদে দেয়। লাগছে বাবু সাহেব। গা জ্বলে গেছে। বড়তার কান্না আর চিৎকার দেখে রাজের মনে লাগে। বড়তাকে ছেড়ে দেয়। বড়তার দিকে এক পূর্ণ দৃষ্টির দিকে নিজে ঢোক গেলে নিজের দিকে নজর যেতে দেখে নিজে ভিজে একাকার। রাজকে সরে যেতে দেখে বর্ণতা নিজের কান্না বন্ধ করে দেয়। রাজের হাত ধরে, আমি খুব মিস করি। আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। এবার অন্তত কথা বলো। রাজের মস্তিষ্ক সচল হয়। বর্ণতার মুখে তুমি শুনে রাজ কিছু বলবে তার আগে বর্ণতা রাজের বুকে চুমু খেয়ে নিজের থেকে রাজের শরীর স্পর্শ করে নিজের দুহাত দিয়ে রাজের কোমর জড়িয়ে ধরে পা উঁচু করে ঠোঁটে হালকা চুমু খায়। শাওরন, গায়ে শাড়ি নেই, মেদিন শরীরে রাজের ইচ্ছেগুলোকে জাগিয়ে তোলে। রাজ বিক্রমবাবুকে অপমান করতে বর্ণতাকে নিয়ে ঘরে এসেছে আর বর্ণতাকে একটু বকাবকি করবে বলে, কিন্তু এই পরিস্থিতি নিজেকে সামলানো বর্ণতা নিজের থেকে রাজের চুমুখে বলে, এই কদিন বড্ড পানসে লাগছে। আমার সব দোষগুণ মাফ করে দিন প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। সব ছাড়তে রাজি, শুধু আপনাকে চাই। রাজ বর্ণতাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, চেঞ্জ করে নাও, আমি যাচ্ছি। কিন্তু বর্ণতা তো ছাড়বে না। রাজকে পিছন থেকে জড়িয়ে ধরে, আজকে আমি চাচ্ছি কাছে যেতে, এভাবে ফিরিয়ে দিবে না। বর্ণতা তো সরি, আর কোনোদিন তোমার কথা অবদ্ধ হব না। আর কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলবো না। আই নিড ইউ বরমশাই, আমার খুব করে দরকার আপনাকে। এত মধুর স্বর রাজ ফিরিয়ে দিতে পারেনি। বড়তা হাত নিজের পিঠ থেকে সরিয়ে বর্ণতার দিকে ঘুরিয়ে শাওয়ারটা বন্ধ করে বর্ণতাকে পাজা করে নিয়ে যায় বিছানায়। কোনো দিকে না থেকে এক এক করে শাড়ি টুপ দেয় বর্ণতার মাঝে। বর্ণতা পাগলের মতো রাজে ভাল সঙ্গ দিতে চাইতে থাকে। ঘরময় ভারী নিঃশ্বাস আর বর্ণতার মৃদু চিৎকারে ভোর হয়ে ওঠে। অধৈর্য প্রেম পর্ব 5 আর একটা গল্প আছে, কালকে দিয়ে দিব পুরো গল্পটা প্লেলিস্টে।